আমার যখন 1.5 বছর বয়স তখন আমার আব্বা মারা যায়। আচ্ছা, আমি পরিবারের সবার ছোট, আমরা 5 ভাই 1 বোন। 1.5 বছর বয়সে আমার আব্বা মারা যাওয়ার পর সংসারটা খুবই আর্থিক অবস্থার দিকে খুবই দুর্বল ছিল। কি করতেন আপনার বাবা? আমার বাবা ছিলেন বাবুর্চি। আচ্ছা, তো আমাদের সংসারে সেই সমস্ত খুব টানাটানি ছিল। তা নানার বাড়ি থেকে অনেক সাহায্য করতো, আমার মামা অনেক সাহায্য করতো। তো আমার স্কুল লাইফটা খুব কষ্টে জীবন যাপন করা হয়েছিল। দেখা যেত যে আমি স্কুলে গেছি, মাঝে মাঝে দেখা যায় আমার পকেটে 1 টাকাও থাকতো না। জি, আমাদের ওখানে আসতে নৌকার প্রয়োজন হয়, তো ওখান থেকে আসতে তো অনেক সমস্যা। তো নৌকার ভাড়া নেই, কিভাবে যাবো, বন্ধু বান্ধব আছে, তাছাড়া আমি স্কুলে যেতে হাই স্কুলে যখন পড়তাম তখন মেয়ে ফ্রেন্ড আছে কতগুলা, ওরা দেখা যায় একটা নিজের একটা প্রেস্টিজের ব্যাপার, তো ওদের সামনে যদি ভাড়া চায় নৌকালা ভাড়া কিভাবে দেবো। আচ্ছা, যদি ভাড়া না দিতে পারেন তাহলে একটা প্রেস্টিজে। কোন ক্লাসের কথা বলছেন এটা? যখন আমি ক্লাস 8, 9, 9, 10 পড়ি, 8, 9 এ পড়ছেন। ওকে, তখন আমি ওদের সামনে যেতাম না। ওরা জিজ্ঞেস করতো, তুই যাবি না? আমি বলতাম যে না, একটু কাজ আছে বাজারে, তারপরে স্কুলে যাবো। হ্যাঁ, তারপরে যাবো। আসার সময় তো আমার ভাই দেখা যায় নৌকা অনেক সময় পার করে দিত, আর যাওয়ার সময় তো আর ভাই তো এত দূর আসা সম্ভব না। আর তখন তো মোবাইল ফোন ছিল না। মানে নৌকা কি আপনাদেরও ছিল? একটা নৌকা আমাদের ছিল, কিন্তু সেই নৌকাটা কি পারিবারিক কাজে ব্যবহার করা হতো, মানে আলটিমেটলি এখানে পারাপারের কাজে ব্যবহার করার সুযোগ ছিল। আর আমাদের বাজার থেকে বাড়ির ডিস্টেন্সটা অনেক। আচ্ছা, তো ওরা সবাই যখন চলে যেত, যখন নাকি অন্ধকার হয়ে যেত, তখন আমি নিজে পেনটা খুলে দেখা যায় পেন এবং বই একসাথে বেঁধে তারপরে সাঁতার দিতেন নদীতে। হ্যাঁ, ওই সময় আমরা এটা কি মানে স্কুল ছুটি হওয়ার পরে? স্কুল ছুটি হওয়ার পরে যখন মানে সন্ধ্যা হয়ে যেত 5টার পরে সাধারণত। বুঝতে পেরেছি। এভাবে আমার স্কুল লাইফটা কেটেছে। তো এক পর্যায়ে যখন নাকি আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে, তারপরে যখন নাকি ইন্টারে চলে গেলাম, তখন একটু আর্থিক অবস্থা ভালো হয়েছে, ভাইয়েরা বাইরে চলে গেছে। ইন্টার পাস করার পরে দেখা যায় যে আর পড়াশোনা বা পারিবারিক একটা চাপ, পরিবারে হাল ধরতে হবে, যার কারণে আমি প্রবাসে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। প্ল্যান করছেন? অ্যাকচুয়ালি আমি সিঙ্গাপুরে যখন ট্রেনিং সেন্টারে ভর্তি হই, তখন আমাদের বাড়িতে একটা গাভী ছিল। সেই গাভীটা বিক্রি করে আমি ট্রেনিং সেন্টারে ভর্তি হই। মানে ট্রেনিং সেন্টারের খোঁজটা পেলেন কিভাবে আপনি? আমার এক চাচাতো ভাই আছে, ওর ভাই আরো 2টা সিঙ্গাপুর থাকে, ও ট্রেনিং সেন্টারে লোক ভর্তি করায়। আচ্ছা, 2009 সালের কথা। 2009 সালে। ওকে, ট্রেনিং সেন্টারে ভর্তি হলেন। ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার পরে ওখানে আমি প্রায় 1 বছর ট্রেনিং দিছি। জীবনে কখনো কাজ করিনি, পড়াশোনার মধ্যে ছিলাম। আমার অনেক পরিশ্রম হতো, যে সবাই কাজ করতো কিন্তু আমি কাজ করতে পারতাম না। যখন রাত 12টা বাজে সবাই ঘুমায় যেত, আমি ছাদের উপরে গিয়ে একা একা কান্না করতাম। আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ, আমার কাছে তো শক্তি আছে, সবাই পারে, আমি কেন পারি না? সবাই ঘুমাইতো কিন্তু আমি ঘুমাইতাম না। তো এক পর্যায়ে দেখা যায় আমার কাজে অনেক স্পিড হয়ে গেছে। কি কাজ ছিল এটা? আমার কনস্ট্রাকশনের, এটা মেটালের কাজ, যে আপনারা দেখেন না বিল্ডিং এর যে বিভিন্ন স্ল্যাব যখন মেকিং করে রিবার দিয়ে রড দিয়ে মেকিং করার পর নিচে যে আপনার ঠেকনাতে গুলা দেওয়ার পরে মেটাল বসানো হয় না, সেই মেটালের কাজটা আমি করছি। ওকে, যেগুলার একটা একটা বেড়ার ওজন প্রায় 80 কেজি। যারা হয়তো বা কাজগুলা করছে তারা বলতে পারবে। নিজে 2 হাত দা তুলতে হয়, এবং একটা সেনুর ওজন হচ্ছে 2 কিলো, 2টা ইউক্লিপের ওজন প্রায় 1 কিলো। এগুলো একসাথে নিয়ে উঠে তারপর ক্লিপ লাগাইতে হয় বা সেনুদের বাইরে লাগাইতে হয়। মাই গুডনেস, মানে অনেক পরিশ্রম। মানে ইন্টারমিডিয়েটে পড়বে একটা ছেলের বয়স তখন 16 থেকে 18 বছর, এবং বুঝতেই পারছেন এমন একটি পরিবারে বড় হচ্ছে সে, যার খাদ্যের পুষ্টিমান কিরকম হতে পারে, কারণ নিদারুণ দৈন্য অবস্থা, এবং সেই ছেলেটিকে এই কাজটি করার জন্য ভয়াবহ রকমের চেষ্টা করতে হচ্ছে, মানে ভবিষ্যৎ পাল্টানোর জন্য। ওকে, যাই তারপর আমি ট্রেনিং সেন্টারে ট্রেনিং দেওয়ার পরে যখন নাকি আমার ফাইনাল পরীক্ষা হলো, ফাইনাল পরীক্ষা দেওয়ার সময় ইনশাল্লাহ ফাইনাল পরীক্ষা পাশ করলাম। ইন্টারমিডিয়েট পাস করলেন আপনি? না, আমি যে সিঙ্গাপুরে। আচ্ছা, সিঙ্গাপুরের, মানে সিঙ্গাপুরের ব্যাপারে যে এক্সামের কথা বলছিলেন আপনি, এখানে ভোকেশনাল ট্রেনিং এর যে এক্সাম। ওকে, আচ্ছা। তারপর পাশ করার পর সিঙ্গাপুরে যাওয়ার জন্য আইপি আসলো, ভিসা আসলো, সিঙ্গাপুর চলে গেলাম। চলে যাওয়ার আপনার নিজের কত টাকা লেগেছিল সিঙ্গাপুর যেতে? 5.5 লাখ টাকা। 5.5 লাখ টাকা আপনি কিভাবে ম্যানেজ করলেন? এগুলো আমার ভাইরা দিয়েছে, কারণ আমার ভাইরা সৌদি আরব থাকে। তার আমার আপাকে আমি স্যালুট জানাই। উনি আমার জন্য অনেক কিছু ত্যাগ ছিল। আমার আপা কিন্তু খুব দারিদ্র, আমার দুলাভাই গৃহস্থালি করে, কিন্তু উনার জমানো টাকা দিয়ে আমাদের 2 ভাইকে বিদেশ পাঠাইছে। আপনার 5.5 লাখ টাকা আপনার ভাই বোনরা মিলে কোনোভাবে ম্যানেজ করে দিল, এবং আপনি সিঙ্গাপুরের দিকে যাত্রা শুরু করলেন। তারপর যেদিন আমার ফ্লাইট, জি, আমি তো কখনো বিমানে উঠি নাই, বা বিমান দেখতে কিরকম, বা এমনি দেখছি আকাশ দিয়ে উড়ে যেতে দেখছি। চলে যাওয়া আমার কাছ থেকে বিদায় নিলাম, সবার কাছ থেকে বিদায় নেওয়ার পরে যখন এয়ারপোর্টে আমার ভাই আমাকে পৌঁছে দেওয়ার জন্য, আমার ভাইও ছিল আমার সাথে। তো আমার ভাই আমি যখন যাই, আমার মা চোখের পানি আমার বুকের মধ্যে জড়াই দিয়ে বলছিল, বাবা তুই সবার ছোট, তুই চলে যেতেছস। আমার মা আমাকে ভীষণ ভালোবাসে, আসলে প্রত্যেক মায় প্রত্যেক সন্তানকে ভালোবাসে। তো আমার মা আমার বুকে জড়ায় অনেক কান্না করছে। আমি শুধু আমার মাকে সান্ত্বনা দিয়েছি। মানে এয়ারপোর্টের ভিতরে যখন ইমিগ্রেশন ক্লাসের ভিতরে ঢুকে, তখন সেই সময় একটা ফিলিংস আসে, তখন মনে হয় যে জাতীয় সঙ্গীতের কথা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আসলে এখানে যে একটা ফিলিংস, যে অনুভূতি, চোখের পানি, আমার মনে হয় না এরকম কোন মানুষ
যারা ঘুরতে যাবে তাদের দাম বলতে পারি না, যারা কাজে যাবে কাজ করার জন্য চোখের পানি কেউ আটকে রাখতে পারবে। তখন আমার ভাইয়ের চোখের পানি ঝরঝরায় ঝরতেছিল এবং আমার চোখের পানি ঝরঝরায় ঝরতেছিল। আমাকে যতক্ষণ পর্যন্ত দেখা গেছে আমার ভাই ততক্ষণ পর্যন্ত তাকায় রয়েছে আমার দিকে এবং হাত দিয়ে ইশারা দিছি। তারপর যখন বিমানে উঠলাম, বিমানে ওঠার পরে তো তখন তো একটা অন্যরকম ফিলিংস আসে, কারণ আমি জীবনে কখনই বিমানে উঠিনি, তখন একটা ভয় ভয় লাগছিল। তারপর দেখা যায় যখন সিঙ্গাপুর বিমানটা ল্যান্ড করে তখন সবাই একটা চিৎকার মানে একটা হুল্লার দিয়ে উঠলো, এই সিঙ্গাপুর চলে আসে। যখন নাকি বলছে লেডিস এন্ড জেন্টলম্যান যে ওয়েলকাম টু সিঙ্গাপুর, ওকে, কারণ এত দিনের সাধনা আমার মতো এরকম অনেক আছে যারা ট্রেনিং দিয়ে যেতেছি। যখন সিঙ্গাপুর ইমিগ্রেশন পার হয়ে যখন আমি গেছি তখন আমার কাছে একটা স্বপ্নের জগতের মতো মনে হয়েছে, অন্যরকম একটা মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না যে সিঙ্গাপুরটা আসলে কি এত সুন্দর, অত্যাধুনিক ব্যবস্থা, কল্পনা করতে পারিনি যে জীবনে এরকম জায়গার মধ্যে এসে পৌঁছাবো। তারপর যখন নাকি আমরা ইমিগ্রেশন পার হলাম তখন আমরা মানে আমাদের এজেন্টের জন্য অপেক্ষা করলাম। কিছুক্ষণ পরে এজেন্টের গাড়ি আসলো, গাড়িতে এসে তা নিয়ে যাচ্ছে, বাসায় নিয়ে গেল আর কি, নিয়ে যাবো। যখন নাকি আমরা গাড়িতে, তো আমরা 4 জন ছিলাম একসাথে, তো আমরা দেখলাম যখন হাইওয়ে রুট বা সিঙ্গাপুরের গাছ চারদিকে শুধু সারি সারি ফুল গাছ, মানে অন্যরকম একটা ফিলিংস। কোথায় আসলাম, মানে মনের মধ্যে হাজার দুঃখের মাঝে একটা সুখ মানে লুকিয়েছে, মানে হাসি হাসি লাগছে। তারপরে যখন আমাদের বাসায় দিয়ে আসলো, আমরা আসলে কি আমাদের কোনো বাসা ছিল না, আমরা যেখানে কাজ করতাম সেখানে আমাদের বাসা ছিল। সেটা ছিল কনস্ট্রাকশন সাইট, একটা ফ্যাক্টরি হইতেছিল, তখন এই ফ্যাক্টরির মধ্যে আমরা ছিলাম। রুমটা ছিল খুবই নোংরা, বাইরের পরিবেশটা এত সুন্দর কিন্তু ভিতরের পরিবেশটা যে এত নোংরা, সেখানে যা ভাষায় প্রকাশ করার মতো না। বৃষ্টি হইলে পানি জমা যেত, কিন্তু সিঙ্গাপুরে বাহিরে চাকচিক্য, কিন্তু ভিতরে যারা ওয়ার্কার, যারা কাজ করে দেশে, তারাই বলতে পারবে যে সিঙ্গাপুরে কতটা কষ্ট। এখানে আমি ভোর 5টা বাজে উঠতাম, খাবার মেকিং টেকিং প্যাকিং করার পরে তারপরে লরির জন্য অপেক্ষা করতাম, লরি আসতো, লরি, ওকে, কাজের সাইটে যেতাম 6:30 বাজে, সেফটি মিটিং এর পর 8টা বাজে কাজ স্টার্ট করতাম। 8টা বাজের মধ্যে এর মধ্যে ব্রেক হইতো শুধু 12টা বাজে, এর মধ্যে কফি টাইম কিছু টাইম দিত না। টানা 4 ঘন্টা কাজ, টানা 4 ঘন্টা কাজ। তাও কাজ করতাম আমি রিভারের রডের কাজ, ওখানে গিয়ে এই কাজ পাই না, রডের কাজ করছি। 32 মিলি রড আমার প্রতিদিন ক্যারি করতে হতো কাঁধে করে। 32 মিলি রড, আমরা দুজন, একজন এ মাথা একজন ও মাথা, এরকম করে আমার কাঁধে কহর পড়ে গেছিল, মানে রড টানতে টানতে শুধু চোখের পানি ফেলাইতে পারতাম, আর কোনো কিছু বলা নেই। কারণ 5 লক্ষ 5.5 লক্ষ টাকা ব্যয় করে আছে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে বা গরিব। অ্যাকচুয়ালি ধরতে গেলে আমার ভাইদের টাকা, আমি ঋণ পরিশোধ না করে কি আমি দেশে চলে যেতে পারি নাকি? তো অনেক কষ্ট, অনেক ত্যাগ স্বীকার করো। 1 বছর ছিলাম ওই কোম্পানিতে, 1 বছর থাকো। তারপর মাঝে মাঝে দেখা যেত যে ফুল ম্যানেজার সাইন কাটতে কেটে দিত, 8 ঘন্টা 10 ঘন্টা ও করছি কাজ, 2 ঘন্টা মাইনাস করে দিত, কেটে দিত। ওখানে আপনাদের পেমেন্ট সিস্টেম কি ছিল? পেমেন্ট সিস্টেম আমার স্যালারি সিস্টেম ছিল, মান্থলি স্যালারি আর না আমাদের বেসিক, মানে দৈনিক আপনি যা কাজ করবেন সেটার উপরে। কিভাবে পেমেন্টটা হতো শুনি একটু, কত টাকা পেতেন প্রতিদিন? প্রতিদিন 18 টাকা ছিল বেসিক, 8টা তো 5টা, এর মধ্যে 2 ঘন্টা যদি মাঝে মাঝে ওভার টাইম দিত তাহলে হতো 2 ঘন্টা ওভার টাইমে। একদিন কাজ করে বাংলাদেশি টাকায় কত টাকা রোজগার করতেন? 1800-1600 টাকার মতো হতো। 1800-1600 টাকার মতো হতো। তার মানে মাস শেষে আপনার কত টাকা রোজগার হতো? মাস শেষে দেখা যায় ওভার টাইম ভালো হলে কোনো মাসে 45-50 এরকম। 45-50 আপনার রোজগার হতো নাকি খেয়ে দিয়ে থাকতো? খেয়ে দিয়ে দেখা যায় 30-35 থাকতো। 30-35 থাকতো, এই 30-35 আপনি দেশে পাঠিয়ে দিতেন? দেশে পাঠাতাম। এইরকম ভোর 5টা থেকে শুরু করে রাত 8টা-10টা পর্যন্ত জব করে এই অবস্থা কন্টিনিউ, কোনোদিন অফ দেওয়া যাবে না। রবিবার পর্যন্ত ওখানে, রবিবার হলিডে, রবিবার পর্যন্ত অফ দেওয়া যাবে না। যদি কাজ না করো তাহলে 20 টাকা করে কাইটা নিবে। ওকে, যার জন্য আমরা বাধ্য হইতাম কাজ করার জন্য। তো পরবর্তীতে যখন অনেক কষ্ট করে 1 বছর কোম্পানিটা থাকার পরে অর্ধেক টাকা বাড়িতে দিচ্ছি, কারণ এত টাকা দেওয়া কিভাবে সম্ভব? 30,000 টাকা মানে আমি 5.5 লাখ টাকা 1 বছর কত আসে? অর্ধেক টাকার মতো দেওয়ার পর আমি রিটার্ন ব্যাক করি, এবার বাড়িতে চলে আসি। পরবর্তীতে আবার যাওয়ার পরে যখন নাকি 1 বছর বয়স, সেই সময় হঠাৎ একদিন আমি 10টা ডিউটি করে আসছি। আসার পরে আমি প্রতিদিন বাড়িতে কথা বলি, আম্মার সাথে কথা বলি, আত্মীয় স্বজনদের সাথে কথা বলি। তো আমি রং নাম্বারে ভুলবশত কল ডায়াল করে ফেলছি। তো আমি বাংলাদেশে, হ্যাঁ বাংলাদেশে, আসসালামু আলাইকুম, আমি সালাম, ওয়ালাইকুম আসসালাম। আমি মজা করে কথা বলতেছি, আমার ফ্রেন্ডের সাথে কথা বলতেছি। আমার একটা মেয়ে ফ্রেন্ড ছিল, বান্ধবী, ওর সাথে ওর বিয়ে হয়ে গেছে। ওর সাথে মাঝে মাঝে আমি মজা করে কথা বলতাম, কি অবস্থা এসব জিজ্ঞাসা। তার মধ্যে কি রে ভুলে গেছিস কিনা, আসে কি ভুলে গেছ, আমার কথা মনে নাই তোর? তখন উনি বলতেছে, আপনি কে, কোথায় ফোন করছেন? আমি এটা ঢাকা না? না, এটা তো ঢাকা না, এটা কক্সবাজার। কক্সবাজার কোথায়? কক্সবাজার খাগড়াছড়ি। তো এই কথা বলার পরে বই পুস্তকে কক্সবাজারের নাম অনেক শুনছি, কিন্তু জীবনে তো যাই নাই কক্সবাজার। তা আমার মনে একটা আবেগ ছিল, কক্সবাজার তো খুব সুন্দর দেখতে, সমুদ্র সৈকত, তাই না? বলতেছে হ্যাঁ। তা আমার বলতেছে, আপনি কোথায় থেকে বলতেছেন? আমি বলছি, আমি সিঙ্গাপুর থেকে বলতেছি।
তাহলে আপনি ওদের ভুল নাম্বার ডায়াল করছেন। আমি হ্যাঁ আপা সরি, আমার ভুল হয়ে গেছে, আমি ভুল নাম্বার হয়তো ডায়াল করছি। প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে একটা বিরতি নিতে চাই। এই ভুল নাম্বারটা জীবনে কতটা সঠিক হয়ে এসছে কিংবা এই ভুল নাম্বারের আসলে কোনো ভূমিকা আছে কিনা সেটা আমরা মাত্র 3 মিনিট বিজ্ঞাপন বিরতির পরেই আমরা জানতে পারবো। আজকে আমরা স্পেশালি আপনাদেরকে বলছি, এই প্রথম হ্যালো 8920 আমরা একজন প্রবাসী বাঙালিকে নিয়ে এসেছি, যিনি সিঙ্গাপুরে থাকেন মূলত। তার জীবনের যে গল্প সেটা এখানে উপস্থাপিত হচ্ছে। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। হ্যাঁ রুবেল, তারপর কি হলো? রং নাম্বারের কথা বলছিলেন। তারপর এক পর্যায়ে ওনার সাথে খুব একটা সম্পর্ক তৈরি হয়ে গেল যে উনি আমাকে ছোট ভাই ডাকলো আর আমি ওনাকে বড় আপু ডাকলাম। তো তারপর বড় আপু যখন ডাকছো তখন আমার বলতেছি, তাহলে তো তুমি আমার আজকে থেকে ভাই হয়ে গেলা, তা তুমি আমার ছোট ভাই, তো মাঝে মাঝে আমাকে ফোন করো, ঠিক আছে, আপুর খবর টবর নিও। তখন আমি বললাম যে ঠিক আছে, আমি যখন ফ্রি হবো আপনাকে তো ফোন দেবো, আর আপনি যদি আমার কথা মনে পড়ে তাহলে আমাকে মিস কল দিবেন। তারপর এক পর্যায়ে উনি আমার ফ্যামিলি সম্পর্কে জানতে চাইলেন। নামটা কি জানতে পারলেন মেয়েটার? না না, তখন আপনি নামটা জানতে পারেননি, শুধু নাম্বারটা সেভ করে রাখলেন। হ্যাঁ। এবং আপনি তাকে কি বলতেন? বড় আপু করে কথা বলতেন। বড় আপু বলে। ওকে ফাইন। তারপর দুদিন যাওয়ার পর আরেকদিন মিস কল দিছে। তার একদিন এরকম রাত্রবেলা ঠিক ওই সময় মিস কল দিছে। ওকে, তবে আমি সাথে সাথে ব্যাক করছি, সালাম দিছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কয় ভাইয়া ভালো আছো? আমি হ্যাঁ ভালো আছি। কথা বলতে বলতে সে আমাকে জিজ্ঞেস করলো ফ্যামিলি হিস্টোরি সম্পর্কে, তোমার ভাই বোন কেজন কি আসবে বিষয়। তখন আমি বললাম যে আমরা 5 ভাই 1 বোন, আমি সবার ছোট, আমি সিঙ্গাপুর প্রবাসী, আমার আর সব ভাইয়েরা সৌদি আরব থাকে ওনারা, আমি সিঙ্গাপুরে আছি। তারপর ওনার ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞেস করলাম, তো উনি আমাকে বললো যে আমার 2 মেয়ে 2 ছেলে। ওকে, বড় মেয়ে কক্সবাজার মহিলা কলেজ বিএসএস পড়তেছে, ইন্টার কমপ্লিট করছে। জি। আর ছোট মেয়েটা ক্লাস 10-এ পড়ে, এবং ওই ছেলেটাও, আরেকটা ছেলে ক্লাস 10-এ, আরেকটা ছেলে আছে জি, ক্লাস 6-এ পড়ে। আমি বলছি যে আপু আপনার মেয়েদের নাম কি? হাসতে হাসতে জিজ্ঞেস করছে। তখন বলছে যে এক মেয়ের নাম সেলিনা রহমান সুইটি, ওকে সুইটি নামে ডাকে, আরেকজনের নাম বিউটি, আর একটা ছেলের নাম রানা, বড় ছেলেটার নাম রানা, যেটা আমার ক্লাস 10-এ পড়ে। তো পরবর্তীতে আমাকে আরো জিজ্ঞেস করলো যে তুমি পার্সোনাল ডিটেল গুলো, সিঙ্গাপুরে কি করো, কি জব করো। তখন আমি বললাম যে আমি সিঙ্গাপুরে একটা কনস্ট্রাকশন সিভিল ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে আমি জব করি এখানে। তো মানে যা করতেন সেটাই বলেছেন, কোনো মিথ্যা বলেন না। ওকে, তখন উনি আমাকে বললো যে অত তো ভালোই। তো আমার বিভিন্ন কথা জিজ্ঞেস করছে, স্যালারি সম্বন্ধে জিজ্ঞেস করছে। তো আমি বলছি যে এরকম আমার 50,000 টাকা স্যালারি, 60,000 টাকা স্যালারি হয়। বলছে যে আচ্ছা আপু আমি কি আপনার মেয়ের সাথে কথা বলতে পারি? এক পর্যায়ে আমি হঠাৎ করে মেয়েটার বয়স কত জন ছিল? 21। তারপর বলতেছে যে সমস্যা নেই, কথা বলবার সমস্যা নেই, না এখনই কথা বলো। তো উনি হাসতে হাসতে ওনার মেয়ে তারপরে দিছে, ওই যে সুইটির কাছে দিছে। সুইটি মেয়েটার নাম ছিল ছুটি, সুইটি সুইটি, সুইটি, সুইটি তুমি আর কে তো না। ওকে, হাসানের একটা গান আছে, অনেক চমৎকার একটা গান। হ্যাঁ বলুন। যে আমার বলতেছে আসসালামু আলাইকুম আঙ্কেল, আমাকে বলছে। আমি বলতেছি ওয়ালাইকুম সালাম আন্টি। তখন আমার বলে আপনি আমাকে আন্টি বললেন কেন? আমি কি এইমাত্র যে আপনি আমাকে আঙ্কেল বললেন সেটা কি ভুলে গেছেন? তো আপনি আমাকে আঙ্কেল বলছেন, আমি আপনাকে কি বলতে পারি বলেন? সেই ক্ষেত্রে কি আপনাকে আপু বললে কি মানায়? অবশ্যই আন্টি বলতে। তাছাড়া ওর মাকে তো আপনি বড় আপু বলে ডাকেন। তখন বলছে যে সে আমায় বলতেছে যে না, আপনাকে আমি আঙ্কেল ডাকছি যেহেতু আপনি আমার মাকে আপু ডাকছেন, হ্যাঁ সেই হিসাবে আমি আপনাকে আঙ্কেল ডাকছি, তো আমিও আপনাকে সেই হিসাবে আন্টি ডাকছি। তখন এক পর্যায়ে ওই হেসে দিছে, হেসে দিয়ে বলছে যে আসলে আঙ্কেল আপনি খুব চালাক। আমি বলতেছি যেটা চালাক না, স্বাভাবিক মানুষ, এটা জেনারেলি যে কোনো লোকে বলবে। ও আমাকে নাম বললো যে আমার নাম সেলিনা রহমান সুইটি, কোন কলেজ কি পড়াশোনা কত দূর, ও বললো যে ইন্টার কমপ্লিট করছি, বিএসএস পড়তেছি কক্সবাজার মহিলা কলেজ। তখন আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কি? আমি বললাম যে আমি ইন্টার কমপ্লিট করে সিঙ্গাপুরে চলে আসছি। কত সালে ইন্টার কমপ্লিট করছেন? আমি বললাম 2009। ও বোধহয় ইন্টার কমপ্লিট করছে 8-এ। কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে দুজনের সাথে মানে খুব অন্যরকম, ও আমাকে জিজ্ঞেস করলো যে আপনার ফ্যামিলি মেম্বার কে কে আছে? আমি ওকে জিজ্ঞেস করলাম যে তোমার ফ্যামিলি মেম্বার আসবে বিশেষ, দেখলাম যে ওর মার সাথে A to Z সবকিছু মিল আছে। ওর প্রথম যখন আমাকে কথা বলছে সেই সময় থেকে আমার কণ্ঠটা ভালো লেগে গেছিল। মানে আপনার কণ্ঠ ভালো লেগেছে তার? তার আমার কণ্ঠটা ভালো লেগেছে এবং ওর কণ্ঠটা আমার খুব ভালো লাগছিল। ওরও কণ্ঠ আপনার ভালো লেগেছে? খুব মিষ্টি কণ্ঠ, মোবাইলে মানে খুব সুইট করে কথা বলতো। যখন আমি সকালবেলা ডিউটিতে যাব, ওঠার পরে সারা দিন কাজের সাইটে শুধু এই কথাগুলো আমি যাপনা করছি। মেয়েটার কণ্ঠটা আমার মনে হচ্ছে যে ওর কণ্ঠটা বারবার আমার কানে এসে বাজতেছে। আমার বন্ধুরা জিজ্ঞেস করতেছে যে কিরে তোর আজকে মন মানসিকতা অন্যরকম লাগতেছে, তোর আজকে খুশি খুশি লাগতেছে। তখন আমি বলতাম যে না আজকে খুশি খুশি লাগতেছে না, কিন্তু একটা বিষয় আছে, একটা মেয়ের সাথে গত রাতে কথা বলছি। তাই নাকি? প্রেম করবি নাকি? ওরা বলতেছে না। আমি না বেটা এমনিতে মেয়ের মাকে ডাকছি আপা, আর মেয়ের কি প্রেমের সাথে কি প্রেম করা যাবে? তো মেয়ে তো আমার সেই হিসাবে
ভাগ্নি হয়ে যায়, Right. কিভাবে প্রেম করি। তখন বলে এই কি রং নাম্বার, আমার বন্ধুরা বলছে রং নাম্বার, আমি হ্যাঁ রং নাম্বার, কারে বেটা এইভাবেই তো প্রেম শুরু হয়। তখন আমি বলেছি না, এই মেয়েটার সাথে প্রেম করা যাবে নাকি, মেয়েটার কণ্ঠটা খুব সুইট, ওদের বললাম ও এর জন্য তুই কাজে অন্য মনুষ্যতা করতেছ, মেয়েটার ভাবতেছস, আচ্ছা আজকে রাত্রে গিয়ে বাসায় গিয়ে আমাদের সামনে ফোন দিবি। জি তারপর যখন আমি কাজ শেষ সবাই বাসায় ফিরে আসলাম যে 10টার দিকে, জি 9টার দিকে, 10টার দিকে 9:30 দিকে আমরা মানে কাজ 10টা, কিন্তু 9:30 দিকে আমরা কাজটা শেষ করে চলে আসি, জি। একটু আধা ঘন্টা আগে চলে আসি যাতে গোসল টোসল করা যায়। তারপরে কি বন্ধুরা সবাই বসলো, আমি ফোন দিলাম, লাউড স্পিকার দিয়ে দিলাম, তখন ফোন দিছি। ফোন দেওয়ার পরে আসসালামু আলাইকুম আপা ভালো আছেন? হ্যাঁ ভাইয়া ভালো আছি, তুমি ভালো আছো? আমি হ্যাঁ। তারপর বললাম যে আপা আজকে তো আপনার সাথে ডাইরেক্ট বলতেছি, আপনার সাথে কথা বলার জন্য ফোন দিই নাই, আজকে সুইটি আন্টির সাথে কথা বলবো, কারণ আমার বন্ধুরা তার সাথে কথা বলতেছে। তো আসলে ওর মা আম্মু আমাকে এমনি খুব ভালো জানতো, বা ওর কাছেও আমার অনেক প্রশংসা করছে। ওকে তো পরবর্তী সমস্যা নাই, নাও কথা বলো। তারপর ওর কাছে দিছে, সালাম দিছে, আমি বললাম ওয়ালাইকুম আসসালাম। ওই আগের মতো ওই আঙ্কেল বলে সালাম দিছে। তখন আমি বলছি আচ্ছা তুমি আমাকে আঙ্কেল বলো, আমাকে কি আঙ্কেলের মতো মনে হয় তোমার বয়স শুনে? আমার বয়স মাত্র 24 বছর, তুমি আমাকে আঙ্কেল বলে ডাকো, এটা কি করে সম্ভব হয়? এইটা কি কাইটা ছিঁড়ে কিছু করা যায় না? কয় দেখেন আপনি আমার মাকে আপা ডাকছেন, এখন আমি আপনাকে কিভাবে ভাইয়া ডাকি বলেন? আপনি যদি আমার মাকে আন্টি ডাকতেন তাহলে আজকে আমি আপনাকে ভাইয়া ডাকতাম। আমি কই দেখো আমারও আঙ্কেলের বয়স না, তোমারও আন্টি শোনার বয়স না, সুতরাং আমাদের মাঝে এখানে একটা ডিস্টেন্স তৈরি হয়ে যেতেছে, আমি চাই না এই ডিস্টেন্সটা থাক। তো ও বলতেছে তো আপনি কি বলতে চান? আমি বলতে চাই যে আমরা দুজনে ফ্রেন্ড হতে চাই। আমার বন্ধুরা শুনতেছে, আমার বন্ধুরা ওরা আমার বলে দিতেছে কিভাবে কথা গুছায় বলতে হবে। ওকে তো এক পরিবর্তিতে আমার বন্ধুরা বলতেছি, ওদের কথাগুলো রিপিট করে বলতেছি। তখন আমি তো কখনো প্রেম বা করি নাই, যার কারণে ওরা বলতো সেগুলো আমি রিপিট করে বলতাম। ওকে তো পরবর্তীতে ও আমাকে বলতেছে তাহলে কি করবেন? আমি কই, আমরা দুজন কি বন্ধু হতে পারি না? কই বন্ধু হওয়াটা কি এতই সহজ? আমি কই বন্ধু হওয়াটা সহজ না, আবার অনেক সময় কঠিন, আবার অনেক সময় সহজ হয়ে যায়। কই কিরকম? আমি কই দেখেন এই যে আপনার সাথে দুদিনের সম্পর্কে আজকে আপনি আমার সাথে কথা বলতেছেন, কালকে আপনার সাথে কথা বলছি, আজকে তো আপনি আমার সাথে কথা নাও বলতে চাইতে পারতেন, ওকে আজকে কেন আমার সাথে কথা বলতে? আপনার আম্মু এক ডাকা মাত্র দিয়ে আপনি চলে আসলেন তাড়াতাড়ি, এবং সেলফোনটা ধরে হ্যালো বলে হাসি দিয়ে একটা সালাম দিলেন। অবশ্যই কালকে আমার বয়সটা আপনার ভালো লাগছিল, আমার কথাগুলো ভালো লাগছিল, যার কারণে আজকে আপনি আমার সাথে কথা বলতে এসেছেন। আপনি কিভাবে জানলেন? আমি বলতেছি মাঝে মাঝে এরকমটা হয়, যেরকম আজকে আমার আপনার সাথে কথা বলার জন্য দিনের বেলা আমি শুধু আপনার কথাই ভাবছি, আপনার ভয়েসটা শোনার পর থেকে। সো ঠিক তেমনিতে আপনি বোধহয় আমাকে ভাবছেন, ঠিক কিনা বলেন, সত্যি করে বলবেন। তখন ও বলতেছে হ্যাঁ আমিও ভাবছি। ওকে সো আমরা কি করতে পারি এখন? আমি ওকে বলতেছি। তখন ও হাসতে হাসতে বলতেছে যে কি করা যায় বলেন? আমি কই আজকের পর থেকে আর আঙ্কেল ডাকবেন না। কয় তাহলে আপনিও আন্টি ডাকবেন না? আমি বলতেছি ঠিক আছে আন্টি ডাকবো না। তো আমাকে বলতেছে এগুলো কি ওর মার পাশেই বসে থেকে হচ্ছে নাকি মা জানতো না এই ব্যাপারগুলো? আমার মার পাশে, মার পাশে বসেই? মার পাশে বসি। তো মা বুঝতে পারছে না যে মেয়ে আন্টি অ্যাকচুয়ালি ওর মা পাশে ছিল কিনা এটা আমি কনফার্ম না, মানে আপনি এটা কনফার্ম না? আসলে ওর মার সামনে ছিল না, ফাঁকে গিয়ে কথা বলছে। ওর মা রান্না নিয়ে ব্যস্ত থাকতো বা অনেক সময় অনেক কাজে ব্যস্ত থাকতো। বুঝতে পেরেছি। তারপর তো পরবর্তীতে যখন নাকি এই কথা বলবো তাহলে কি করা যায়? আমি বলতেছি তাহলে আজকে থেকে আপনি আমার বন্ধু, বেস্ট ফ্রেন্ড বললাম না, শুধু বন্ধু। যদি কখনো বেস্ট ফ্রেন্ড হয় তখন বেস্ট ফ্রেন্ড বলবেন। ওকে আজকে থেকে তাহলে আমরা দুজনে বন্ধুত্ব হলাম, পাক্কা? বলতেছে হ্যাঁ পাক্কা। আচ্ছা ঠিক আছে তাহলে আজকের মতো তাহলে রাখি, অন্য একদিন কথা হবে। আচ্ছা আরেকটা কথা ভুলে গেলাম, তো তোমার সেলফোন নাম্বারটা কি আমার দেওয়া উচিত না? এখন তো তুমি আমার বন্ধু হয়ে গেলা, আমি তুই আপনার থেকে তুমি বলে ফেলেছি। ওকে তখন আমি বললাম সো সরি, আমি আপনার থেকে তুমি বলে ফেলাইলাম। কোনো সমস্যা নাই, বন্ধুত্ব তুমিই হয়, তুমি তুই যে কোনো ভাবে রাখতে পারেন, এটাই তো বন্ধুত্বর নিয়ম। তার পরবর্তীতে ও আমাকে সেলফোন নাম্বারটা দিল। তারপর নাম্বারটা দেওয়ার পরে তখন আমি নাম্বারটা সেলফোনে সেভ করে রাখলাম, আচ্ছা ওর নাম দিয়ে সেভ করে রাখলাম। তখন আমার একটা প্ল্যান ছিল, আমি আবার সিসিমপুর দেখতাম অনুষ্ঠান, সিসিমপুর অনুষ্ঠান দেখতাম, টুকটুকি আর হালুম, তারপর ইকরি আমার খুব ফেভারিট। আচ্ছা তারপর টম এন্ড জেরি, এই সমস্ত আমি কিছু দেখতাম। তো আমি প্রথমে ওর কণ্ঠটা শুনে আমি বলছি যে ওর নামটা দিব টুকটুকি। আচ্ছা তো আমি ওর নামটা টুকটুকি দিয়ে সেভ করলাম, এই থেকে শুরু হলো ওকে ডাকা টুকটুকি। আচ্ছা ওকে তো আজকে তারপর আজকে আমি বললাম যে আজকের মতো এখানেই রাখি, আল্লাহ হাফেজ। তো বললো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আমি বললাম যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার কথা মাথায় রাখবেন। বুঝতে পেরেছি। ওকে তারপর পরবর্তীতে
আমি রেখে দিলাম। রেখে যাওয়ার পরে আমার বন্ধুরা বললো, দোস্ত প্রেম তো হয়ে গেছে। আমি কই, কি করছে এই কথা, কি প্রেম হয়ে গেছে? কই না, মেয়ে তোর জন্য পাগল, দেখোস না মেয়ের কথাবার্তার স্টাইল কি, তুই বন্ধু অফার করলি, সাথে সাথে রাজি হয়ে গেল। আমি বলি, না রে, এমনি তো হয়তো বা হয়েছে। কয় না, মেয়ে তোর সাথে প্রেম করবো দোস্ত, মেয়েটা বোধহয় ভালোই, কণ্ঠসুরটা মনে হলো ভালো, মেয়েটা রাজি হয়ে যা। কয় দেখ, জীবনে তো কারোর সাথে প্রেম করস নেই, একটা প্রেম কর, প্রেম করে বিয়ে করে ফেলাবি, বিয়ের সাথে করতেই হবে। এসব ব্যাপারে সবসময় বন্ধুরা উৎসাহই দিয়ে থাকে ইনফ্যাক্ট। হ্যাঁ, সেই সময় পরবর্তী রেখে দিলাম। তবে আমরা চলে আসলাম রুমে। তো সারা রাত্র আমার ঘুম আসতেছে না, আমি এপিট ওপিট করতেছি, আসলে কি মেয়েটা আমার সাথে প্রেম করবে, ওকে কি আমি সত্যি ভালোবাসি, বা ওর কণ্ঠ শুনে আমার এরকম লাগতেছে কেন, বা আমি আজকে ঘুমাইতে পারতেছি না কেন। তখন আমি মনে মনে বলতেছি, আল্লাহ যদি সত্যি সত্যি মেয়েটা ভালো হয়, তবে ওর সাথে আমার তুমি সম্পর্ক করাই দেবে, এবং কি শুধু সম্পর্ক না, ওর সাথে তো আমার বিয়ে হয়। মানে এই পরিমাণ চিন্তা করে ফেলেছেন আপনি? যখন আমি ফজরে, মেয়েটাকে আপনি দেখেননি, জানেন না, শোনেন না, এরকম একটা চিন্তা। হ্যাঁ, খুবই স্বাভাবিক। ওকে, তারপর? আমি ফজরের নামাজ পড়তাম। ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে মনে বললাম, আল্লাহ অপরিচিত একটা মানুষের সাথে পরিচয় হয়েছে, যদি সত্যি সত্যি মেয়েটা ভালো হয়, তবে ওর সাথে আমার যাতে বিয়ে হয়, ওর সাথে যাতে আমার মিল হয়, একবারের জন্য হলো যাতে আমার সাথে ওর সাথে মিল হয়। আচ্ছা। তারপরের দিনকার ডিউটিতে চলে গেলাম। সারাদিন কাজের সাথে এনে হাসাহাসি, সুপারভাইজার আসলে সুপারভাইজার কাছে বলে, ভাই জানে তো সবাই টিটকারি করছে, টিটকারি করতেছে, হ্যাঁ, মশকরা করছে, বুঝতে পেরেছি। যে সাইট ম্যানেজার আসলে বলে ইংলিশে, ও সাইট ম্যানেজার কাছে বলতেছে, না রুবেল ইস লাভার বয়। সুপারভাইজার বলে, কি ভাইয়া নতুন প্রেম শুরু হয়েছে, তা আমাদের মিষ্টি খাওয়াও। আমি কি বলেন ভাইয়া, একটা মেয়ের সাথে কথা বললে কি প্রেম হয়ে যায়? কয় না, সবাই তো বলতেছে প্রেম করতেছে, তাহলে চালায় যাও, দেখা যাক কত দূর হয়। দেখা যায় কাজের দিকে আমার মন মানসিকতা মানে বলতে গেলে নাই। একটা কাজ করতে বললে মানে কিরকম যেন আমার লাগতো, অন্য মন মানসিকতা, আগে এরকমটা কখনই হয় না। ওকে। তো ওদিন কাজ শেষ করে যাও তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। বন্ধুরা আগেই মানে পাকশাক করে আগে রেডি হয়ে গেছে। ফোন দিতে হবো না ওই সময়, মেয়ের নাম্বারে ফোন দে, মেয়ের নাম্বার তো দিছে। আমি দাঁড়া, মেয়েটা ব্যস্ত থাকতে পারে, পড়াশোনা করতে পারে। কয় না, তোর প্রেমের ক্ষেত্রে পড়াশোনার কোনো ব্যাপার হলো নাকি, প্রেমের জন্য কত কিছু করে। আমার এক বন্ধু বলতেছে যে আমার বউ প্রেমের জন্য জানিস সারা রাত তো জায়গা থাকতো আমার জন্য, আমার মোবাইল কলের জন্য। আচ্ছা, তুই কল দিতেছিস, মেয়ে তোর জন্য অপেক্ষা করতেছে। আমি কই, সত্যি? তুই দেখ না, এক রিং এ কল ধরবে। সত্যি সত্যি যখন রিং দিছি, রিং দেওয়া মাত্র দেই, হ্যালো আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ। আজকে যে আপনি বললেন, ফার্স্টে বলে ফেলে আজকে যে আপনি বললেন। আমি কই, আচ্ছা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, একবারে তো সবকিছু হয় না। তো পরবর্তীতে ও আমাকে বললো যে কি দিয়ে খাওয়া দাওয়া করছেন। আমি বললাম যে আজকে গরুর মাংস পাকাইছি। আপনি কি নিজে পাক করেন? আমি হ্যাঁ আমি নিজে পাক করি, আমি খুব ভালো পাক করতে পারি। যাক, আপনার সাথে যার বিয়ে হবে সে তো তাহলে খুব সুখী, কারণ তার পাক করতে হবে না। আর মহিলারা তো পাক জিনিসটার খুব ভয় মনে করে। তা আপনি রান্না বান্না করতে পারেন? আমি বলতেছি না, আমি শুধু রান্না বান্না না, কাপড় চোপড় ধোয়া ইত্যাদি, আয়রন করা, সবকিছু আমি সবকিছু পারি। কারণ আমি ছোটবেলা থেকে নিজের কাপড় চোপড় নিজে ধুই, স্কুলের ড্রেস সহকারে। আমার আম্মাকে কখনো বলতাম না, আমার আম্মা খুব বয়স্ক মানুষ, আর আমার জামা কাপড় আমি নিজে আয়রন করতাম। নিজের জামা কাপড়টা নিজে ধুলে পরিষ্কার হয় বেশি, কারণ কলারের কোন ভিতরে দাগটা ভরছে আপনি বলতে পারেন যে আপনার দাগটা কোথায়। তাই কথা বলার পরে হ্যাঁ এটা কথাটা ঠিক বলছেন, অন্যের উপর ডিপেন্ড করা ঠিক না যে কোনো বিষয়। তখন ও আমায় বললো যে তাহলে কি খাওয়া দাওয়া হয়েছে? আমি হ্যাঁ ইনশাল্লাহ খাওয়া দাওয়া হয়েছে, আপনি খাওয়া দাওয়া করছেন? কয় না আমি খাওয়া দাওয়া করিনি, করবো। পর্যায়ে কথা বলতে বলতে তখন নাকি ওকে আরো আমি বলতেছি যে তো ইন্টার কমপ্লিট করছেন, হাই স্কুল জীবন গেছে, এখন কলেজ জীবন শেষ হয়েছে, এখন প্লাস ভার্সিটিতে পড়তেছেন, সো কারোর সাথে প্রেম টেম করছেন কিনা, মানে এরকম জিজ্ঞেস করতেছি। আমার বন্ধুরা আসলে উৎসাহ দিয়ে বলতে শিখাই দিতে, এগুলো জিজ্ঞেস কর। ওকে। তখন ও বলতেছে যে না এরকম কাউকে পাইনি, বা আমিও বেশি একটাই না, ফ্যামিলির প্রেসারে থাকি সব সময়, বাইরে সচরাচর বাইরে হতে পারি না, মহিলা কলেজে পড়ি, ছেলেদের সাথে তো মেশার কোনো কথাই না, আর আমার ওরকম পছন্দের কোনো ছেলেও নাই। আচ্ছা। তো পরবর্তী তুই আমায় জিজ্ঞেস করতেছে আপনি কোনো মেয়েকে পছন্দ করেন কিনা? ওকে। না, আমারও এরকম হয়ে ওঠে নাই, আমিও এরকম ফ্যামিলির প্রেসারে ছিলাম এক পর্যায়ে, আর আমিও ওই সময় প্রেম কারোর সাথে করিনি, কারণ প্রেম করার সময়টাই ছিল না। তা আমি আমার আসলে কোনো মেয়েকে পছন্দ তো দূরের কথা, আজ পর্যন্ত কোনো মেয়েকে বলি নাই যে তুমি খুব সুন্দর বা আপনি দেখতে খুব সুন্দর, এই কথাটা পর্যন্ত কোনো মেয়েকে বলিনি। তখন ওই শুনে হাইসা দিল। তো সত্যি বলতেছেন? আমি কি আমার কথা শুনে কি মিথ্যা হইতে মনে হইতেছে? কয় না, মিথ্যা বলবেন কিসের জন্য? অপরিচিত মানুষের সাথে কি কেউ মিথ্যা বলে নাকি?
তখন ও বলতেছে, তখন আমি বললাম যে তাহলে তো বুঝতেই পারছেন অবশ্যই। হ্যাঁ বুঝতে পারছি, শুনে খুব ভালো লাগলো। আমি বলছি যে আপনার কথা শুনে আমার খুব ভালো লাগছে, কারণ আপনি আমার মতোই ফ্যামিলি প্রেসারে ছিলেন। আমি মনে মনে এরকম কাউকে খুঁজতেছিলাম। তো এই কথা বলার পরে বলতেছে যে কি এরকম কাউকে খুঁজতেছিলেন মানে? আমি কই না, মানে এরকম বন্ধু খুঁজতেছিলাম, যে এরকম একটা ভালো বন্ধু পেলে হয়তো বন্ধুত্ব করবো, যাক আপনার সাথে মিলে গেল। ওকে, আমরা প্রিয় শ্রোতা, আমরা একটা ছোট্ট বিরতি নিতে চাই। আমরা জানি দিস ইজ আ ভেরি সুইট মোমেন্ট, বাট সুইট থেকে সাওয়ার হবে হয়তো এক সময়, এবং সাওয়ার থেকে সেটা কতটুকু আবার সুইটে ফিরে আসে সেটাই এখন প্রশ্নের বিষয়। যাই হোক, আমরা আসলে কোনো কিছু নেগেটিভ অ্যাজিউম করতে চাই না, লেট ইট বি কন্টিনিউড। কি হয় না হয় আমরা একটু বিরতির পরে ফিরে এসে জানি। আজকে যে ছেলেটির জীবনের গল্প আমরা এখানে উদ্ধার করছি, সে প্রবাসী বাঙালি, সিঙ্গাপুরে থাকে সে, এবং সে মূলত ছুটিতে বেড়াতে এসে আমাদের হ্যালো 8920 তার জীবনের গল্প বলতে এসছে। একটু শুনি, পুরোটুকুই আমরা শুনবো, তবে এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি। ফিরে আসবো ঠিক রাত 12:06। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও FM 89.2 এ। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে শাকিল, খালিদ এবং লোবান। আর এই বন্ধুটিকে দেখার জন্য হোক, বা কোনো কমেন্টস করার জন্য হোক, বা ওর সঙ্গে যোগাযোগ করার জন্য হোক, আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, এবং একই সাথে এখানে জয়েন করে কমেন্টস করে আপনারা কিন্তু পুরস্কার জিতে নিতে পারেন, ক্লোজ আপের সৌজন্যে আকর্ষণীয় পুরস্কার। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/HELLO8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক রাত 12:06। FM 89.2। প্রিয় শ্রোতার সময় এখন রাত 12:06। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও FM 89.2 এ। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে শাকিল, খালিদ এবং লোবান। সঙ্গে রয়েছে আমাদের বন্ধু রুবেল, যে কিনা সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এসছে ছুটিতে বা কোনো কাজে, এবং সেই সময় তার জীবনের গল্প বলার জন্য এখানে এসছে। সে অর্থে আমরা বারবারই বলছি, রুবেল হচ্ছে একজন প্রবাসী বাঙালি। এই প্রথম কোন প্রবাসী বাঙালির জীবনের গল্প আজকে আমরা হ্যালো 8920 তে প্রচার করছি। সেই অর্থে আমরা বলতে পারি রিয়েলি নাইস, উই ফিল প্রাউড ফর দিস স্টোরি। ওকে, ওর কাছেই ফিরবো, তবে তার আগে আপনাকে একটু বলি, আপনি যদি আপনার জীবনের গল্প হ্যালো 8920 তে এসে বলতে চান লাখো মানুষের কাছে, হয়তো কিছুই করতে পারবো না আপনার জন্য, কিন্তু আপনাকে একটু বেটার ফিল দিতে পারবো যে না, আপনার জীবনের গল্প লাখ লাখ মানুষের কানে পৌঁছে গেছে। এবং শুধু তাই না, এই জীবনের গল্প সারাটা জীবন এবিসির আর্কাইভে থেকে যাবে। অর্থাৎ আমরা হয়তো একদিন হারিয়ে যাব, আপনি হয়তো একদিন হারিয়ে যাবেন, কিন্তু এবিসির আর্কাইভে আপনার জীবনের গল্প সারাটা জীবন থেকে যাবে। এবং এই গল্পটি মানুষ হয়তো 100 বছর পরে হলেও আপনার জীবনের গল্প শুনতে পারবে। এটা কিন্তু একটা অসাধারণ পাওয়া। সেই জায়গাটা থেকে আপনি যদি মনে করেন আপনার জীবনের গল্প আপনি হ্যালো 8920 তে এসে বলবেন, এবং সেটা সত্যি সত্যি মানুষকে কিছু না কিছু শেখাতে পারবে ইন এ পজিটিভ সেন্স, আপনি আমাদের এখানে আসতে পারেন। ফাইন, ফিরছি আমরা। তারপর আপনি কোনো না কোনো ভাবে বলেই ফেলেছেন যে আমি তো এরকম একটা মেয়ে খুঁজছিলাম, তাই না? মেয়েটার নাম ছিল সুইটি। সুইটিকে, হ্যাঁ। তারপর এক পর্যায়ে ওকে আমি আর জিজ্ঞেস করলাম যে আচ্ছা তোমার কি কি সবচেয়ে বেশি পছন্দের জিনিস? না, আপনি আগে বলেন আপনার কি কি বেশি পছন্দ। ওকে, আমি কই না, আমি আগে প্রশ্ন করছি, আগে উত্তর দাও। তো আমায় বললো যে আমি সবচেয়ে বেশি পছন্দ করি সিসিমপুর, হালুমকে আমার বেশি পছন্দ হয়। এটা আপনি বলছেন না, ও বলছেন? ওকে, টুকটুকি এবং ইকরি এদেরকে আমার পছন্দ খুব। ওকে, তাই নাকি? বলতেছে হ্যাঁ। আর কি? আর টম এন্ড জেরি। আর কি কি পছন্দ? ও বলতেছে যে খাদ্যের দিক দিয়ে আমার সবচেয়ে প্রিয় মাছ ইলিশ। বড় মাছ ছাড়া আমি ভাত খেতে পারি না। আর এমনি সবজির মধ্যে পুঁই শাক, পটল, বিভিন্ন কিছু বলতেছে, সে ফুলকপি, বাঁধাকপি। তারপর এক পর্যায়ে আমি বললাম যে আচ্ছা আপনার দুটো পছন্দের সাথে আমার একদম মিলে গেছে। তো বলতেছে কি? সিসিমপুর আর একটা হচ্ছে টম এন্ড জেরি। আমার বলতেছে যে সিসিমপুরের মধ্যে আপনার সবচেয়ে বেশি ফেভারিট কে? আমি কই টুকটুকি। টুকটুকিটাকে আমার খুব বেশি ভালো লাগে। ও আমায় বলতেছে তাই নাকি? ও বলতেছে আমার পছন্দ হালুম। আমি বলেছি তাই নাকি? আপনার নামটা কিন্তু আমি টুকটুকি দিয়ে সেভ করছি। কি বললেন? আমি কি টুকটুকির মতো ছোট নাকি? না, কিন্তু আমি আপনার নামটা টুকটুকি দিয়ে সেভ করছি, কারণ টুকটুকি আমার ভীষণ পছন্দ। টুকটুকি যদি ওরকম হতো না, তাহলে টুকটুকিকে আমি বিয়ে করে ফেলতাম। বুঝতে পেরেছি, টুকটুকির উপর সবকিছু মেরে দিচ্ছেন। তার পরবর্তীতে ও বলতেছে যে হালুমকে আমার ভীষণ পছন্দ, হালুম যদি মানুষ হতো আমি ওকে বিয়ে করে ফেলতাম। তো এক পর্যায়ে বলতেছে যেহেতু আপনি আমার নামটা টুকটুকি দিয়ে সেভ করছেন, তাহলে আপনার নামটা আমি হালুম দিয়ে সেভ করবো। ততদিনে আপনার বড় আপু কোথায় গেল? মানে ওর মার সাথে কি কথাবার্তা হয়? ওর মার সাথে ওর ইন্টারটেল কথাবার্তা বন্ধ হয়ে গেছে অলরেডি। এখন আর মার সাথে কথাবার্তা হয় না।
ওকে ওকে ফাইন, তারপর? আজকে থেকে আপনার আমি হালুম বলে ডাকবো। আমি কই সমস্যা নাই, আমি আপনাকে টুকটুকি বলে ডাকবো। তো সুতরাং আজকে কি আমাদের কি এখন কি শুধু বন্ধুত্ব থাকা যাবে? এখন কিন্তু হালুম টুকটুকিতে এসে বসছি। তখন ও বললো যে তাহলে কি? আমি বলি তাহলে বেস্ট ফ্রেন্ড। এত তাড়াতাড়ি বেস্ট ফ্রেন্ড হওয়া কি সম্ভব নাকি? আমি কই না, এই যে এখন হালুম টুকটুকিতে যেহেতু এসে পড়ছি, তো এই হালুম টুকটুকি তো বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে, আজকে তাহলে আমরা বেস্ট ফ্রেন্ড হয়ে গেল। ওই দিন এখানে রাখার পরে তো আমার বন্ধুরা সবাই হাসাহাসি করতেছি, দোস্ত দাইন তো মাইরা দিলি, প্রেম তো হয়ে গেল, আমাকে কি করবি, আমাকে কিছু খাওয়া আজকে? আমি কই কি ফ্রেন্ড তো হইছে, কালকা প্রেমের অফার। যাই হোক, তো কালকে তোরা থাকবি না। কই কেন? তোরা কথা থাকলে আমি মনের কথা খুললা বলতে পারি না, আমার মনের আবেগের থেকে যে কথাগুলো আসে সেগুলো বলতে পারি না। ঠিক আছে, তবে মানে আপনি যখন কথাগুলো বলতেন চারপাশে ওরা ঘিরে বসে থাকতো। ঘিরে বসে থাকতো, শুধু শুনতো। এটাকে বলে কঠোপনিষদে একটা কথা আছে, সেটা হচ্ছে কেউ ভোগ করছে কেউ উপভোগ করছে। মানে একটি গাছের ডালে দুটো পাখি, হ্যাঁ, এবং এক পাখি খাবার খাচ্ছে, সে ভোগ করছে, এবং আরেক পাখি সেটা দেখছে, সে উপভোগ করছে। তো আমাদের এই প্রেমের গল্পর পরিস্থিতি হচ্ছে এখন এরকম যে একজন মানে হচ্ছে অ্যাক্টর, সে ভোগ করছে কোনো না কোনো ভাবে, আর বাকি সবাই চারপাশে ওটা নিয়ে মজা লুটছে, সে তারা উপভোগ করছে। যাই হোক আর কি, তারপর আমি ওদের জন্য ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক এসব নিয়ে আসলাম। ড্রিঙ্ক করার পর সবাই রুমে চলে গেলাম। রুমে চলার পর ঘুমায় পড়লো ওরা, কিন্তু আমার তো ঘুম আসতেছে না। জি, মানে আমার এরকম মনে হইতেছে যেন যে ওকে আমি 1000 বছর ধরে চিনি, ওকে কখনো দেখি নাই। কল্পনা করতেছি যে একটা মেয়েকে দেখি নাই, তার প্রতি এতটা ইমোশনাল হয়ে গেল। না দেখে এরকম ইমোশনাল হওয়াটা, মেয়েটাকে দেখা উচিত। আমার তো মনে হয় মেয়েটাকে আমি ভালোবাসা ফেলাইছি। আমি নিজে নিজে প্রশ্ন করতেছি এবং নিজে নিজে রাত্রে ভাবতেছি। তখন আমি এক পর্যায়ে চিন্তা করলাম যে না, এতটা ইমোশনাল ভাবে এত দূরত্ব আগানো যাবে না, নিজেকে একটু শক্ত করতে হবে। কারণ আগে মেয়ের মুভমেন্টটা জানতে হবে। যদি আমি ওকে অফার করি বা প্রপোজ করি বা অফার করার পর যদি নট অ্যাকসেপ্টেবল জানিয়ে দিল, শুধু বন্ধুত্বের মাঝে রাখলো, এতে আমি অপমানিত প্লাস আমার মন ভাঙ্গা হয়ে যাবে। সুতরাং এই জিনিসটা বলার আগে আমি ওকে আরো ট্রাই করতে চাই যে ও আসলে কি আমাকে অরিজিনালি মন থেকে ভালোবাসে কিনা। তো রাত্রে এগুলা ভাবার পরে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ছি। প্রত্যেক দিনের মতোই আমি ফজরের নামাজ পড়ি। আজকেও নামাজ পড়ে আল্লাহর কাছে তখন, আল্লাহ হয়তোবা তুমি আমার দোয়াটা কবুল করছো, মেয়েটা আমার প্রতি খুব হাসি সুলভ কথা বলে এবং ও হয়তোবা আমাকে মনে মনে লাইক করে বা আমাকে দেখে নেয়, আমি ওকে দেখি না। আল্লাহ যদি সত্যি ও ভালো মেয়ে থাকে এবং আমাকে ভালো মনে করে, তাহলে আমাদের দুজনের জুটি তুমি মিলাই দাও। এর মাঝখানে কি আপনি একবার জিজ্ঞেস করেছেন যে আপনি দেখতে কেমন? ওকে জিজ্ঞেস করেছে যে আপনি দেখতে কেমন? সেটা পরবর্তীতে জিজ্ঞেস করছি। মানে এই সময় পর্যন্ত জিজ্ঞেস এই সময় পর্যন্ত জিজ্ঞেস করেনি। আচ্ছা আচ্ছা। তো পরবর্তীতে এরকম ডিউটিতে যেতাম, তো দৈনিক এরকম সবাই আমার সাথে মানে যতদিন মানে ছিল আমাকে সবাই আমাকে সবাই বেশি ভালোবাসতো। বসও খুব লাইক করতো, আমার সবসময় বলতো যে ইয়াং ম্যান, খুব ভালোবাসতো বসে। বসে কইতো যে ঠিক আছে, সেফটি অনুসারে কাজ করবা তুমি সবসময়। আমি শুনতেছি নাকি তুমি বিয়ে করবে নাকি প্রেম টেম, সবাই কোম্পানির সবাই বলতেছে। আমি বলেছি বস না, এগুলো মিথ্যা কথা বলতেছে ওরা, আসলে স্যার আমার নামে বাড়িয়ে বলতেছে। কয় না সমস্যা নাই, ভালো প্রেম করা ভালো, কিন্তু প্রেমের মধ্যে বেড়া দিও, আবার প্রেমের মধ্যে কি বেড়া দিও না। আমি কই এটা না স্যার, আমি কি কখনো প্রেম করা কি আমাদের পক্ষে সম্ভব নাকি? তখন বলে না সমস্যা নাই, তারপর কাজ করে মনোযোগ দিয়ে। তো এক পর্যায়ে তারপরের দিন ওদের জন্য ফোন দিতেছি না, ওরা ঘুমাবে তারপরে ফোন দেবো। ওরা যখন ঘুমায় পড়ছে, আমি ছাদের উপরে গেছি। ছাদের উপরে গিয়ে দেখি আরেকজন ওর বউর সাথে গল্প করতেছি। তো আমি কিভাবে কথা বলি, ওর বউর সাথে গল্প বলতেছি। অনেকক্ষণ দাঁড়া দিলাম গেটের সামনে, কিছুতে গল্প ছাড়তেছে না। এরকম গল্প মানে পুরো হিস্টোরি মানে আমি শুনতেছি এখান থেকে। মানে বউর সাথে প্রেম করে বিয়ে করছে, তো মানে তুই তো করি। হ্যাঁ, এখন মানে পুরা ঝগড়া চলতেছে। তখন আমি এখানে বসে থাকলে ও তো ঘুমায় পারবো, তাহলে আমার কথার বাবাটা বেঁচে যাবো। সাথে সাথে নিচে আসলাম, পাশে একটা গার্ডেন ছিল, গার্ডেনের মধ্যে বসে ফোন দিলাম। অলরেডি ও আমাকে 3টা মিস কল দিয়ে দিছে। ওই সময় 3টা মিস কল দিছে, ফোন দিছি, রিং ধরে না। কাইতো দিছি, রিং ধরে না, কি আমার ভুল বুঝলো নাকি? তো 3বার রিং দেওয়ার পর ধরছে। আজকে সালাম টালাম কিছু নেই। আমি বলছি আসসালামু আলাইকুম, মরা কণ্ঠে ওয়ালাইকুম আসসালাম, এরকম করে বলতেছে। আজকে কণ্ঠস্বরটা দেন কিরকম লাগতেছে। আপনাকে আমি কতগুলো মিস কল দিছি এবং ডাইরেক্ট কল দিছি, আপনি কেন রিসিভ করলেন না? আমি কই দেখা, আমি কিভাবে রিসিভ করবো? আমার বন্ধুরা আমাকে বিরক্ত করতেছিল, ওরা ঘুমাইছে। আর ছাদের উপরে গেছি, দেখি ওখানে আমার এক বন্ধু আর বউর সাথে গল্প করতেছে। সেই কি যুদ্ধ, তুমুল যুদ্ধ। তারপর অনেক বুঝিয়ে টুজিয়ে কয় না, এরকম যেন আর কখনো না হয়। বেস্ট ফ্রেন্ডের ইয়ে তো বোঝেনি, প্রত্যেকদিন আমার সাথে কথা বলতে হবে, কোনো সমস্যা নেই। তখন আমায় বলতেছে যে আজকে কি দিয়ে খাওয়া দাওয়া করছেন। প্রত্যেকদিন আমার আসলে খাওয়া দাওয়ার কথা জিজ্ঞেস করতো, কি দিয়ে খাওয়া দাওয়া করছেন, কি আসলে বিষয় সবকিছু জিজ্ঞেস করতো। বাড়িতে ফোন করছেন কিনা, আম্মার সাথে কথা বলছেন কিনা, এগুলা সব পার্ট বাই পার্ট আমায় জিজ্ঞেস করতো। তখন আমাকে বলতেছি যে আজকে তো আমি কিছু কথা বলার জন্য আসছি, আজকে আমার বন্ধুরা নেই।
আজকে তোমার সাথে কিছু ইম্পর্টেন্টলি ইমোশনাল যে বিষয়গুলো সেই বিষয়গুলো কথা বলবো। কয়, কি বিষয়? আমি কই, শোনো, তারপর বলতেছি। আমাকে তোমার কেমন লাগে? কয়, আপনাকে তো দেখি নাই, কথা শুনে কেমন লাগে? কথা শুনে তো মনে হয় আপনি একটা ভালো ছেলে। যদি কথা শুনে আমাকে মনে হয় ভালো ছেলে, তো সেই দিক বিবেচনা করে এখন আমি যদি তোমাকে কোনো অফার করি কোনো বিষয়, তুমি কি অ্যাকসেপ্ট করবে? কয়, কিরকম বিষয়? যদি অ্যাকসেপ্ট করার মতো হয় তাহলে অ্যাকসেপ্ট করব। আমি কই, দেখো, ভালো লাগা, ভালোবাসা, এই দুইটা জিনিস ভিন্ন জিনিস। ওকে, আজকে কিন্তু কথাগুলো আমার ফ্রেন্ডরা বলতেছেন, আজকে আমার নিজের ভাষায় বলতেছি। জি। আজকে যা বলবো সম্পূর্ণ মনের কথা। কারণ গত 2টা রাত্র আমি তোমার জন্য ঘুমাতে পারিনি। ও বলতেছে আমিও ঘুমাতে পারিনি। আমি কই, কেন তুমি ঘুমাতে পারো? জানি। ও বলতেছে জানি না তো। আমার বলতেছে আপনি কেন ঘুমাতে পারেননি? আমি বলতেছি আমি কেন ঘুমাইতে পারিনি, আমি শুধু তোমার কথা ভাবছি। এবং কি কাজে গেল, কাজ আমার মন বসে না, তার জন্য আজকে তোমাকে সবকিছু বলে দেব। কারণ তোমার সাথে আমার অল্প কিছু দিনের পরিচয়ের মধ্যে এরকম হয়ে যাবে আমি ভাবতে পারিনি। জি। আর তোমার প্রথম যেদিন আমি বয়স শুনছি সেদিন থেকে আমার তোমার ভালো লেগে গেছে। মাইরি বলতেছি। তখন ও কিছুটা চুপ করে শুনতেছে। আমি বলতে শুনতেছি? হ্যাঁ, কথাগুলো শুনতেছি, বলো। ও আমার তখন তুমি করে বলে ফেলাইছে যে কথাগুলো শুনতেছি, বলো। তখন আমি হাসিয়া দিছি। আমার বলতেছে হাসলা কেন? আমি কই, মাত্র তুমি আমায় তুমি বলছো। ওকে, তখন বলছো ও সরি। আমি কই, সরি বলার কিছু নেই, এখন যে তুমি বলছো এই তুমি সারা জীবন থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা তুমি কি বলতে চাও বলো। তখন আমি ওকে বললাম যে দেখো, ভালোবাসি মুখে বললেই ভালোবাসা হয় না, আর এক এক মানুষের মন এক এক রকম। তুমি আমাকে কেমন মনের মাঝে কল্পনা করছো আমি জানি না, আর আমি তোমাকে মনের মাঝে কেমন কল্পনা করছি তুমি জানো না। আজকে আমরা দুজনে এই বিষয়ে কথা বলবো। যার যেরকম মন্তব্য সে সেরকম বলবে। যদি আমাদের সম্পর্কটা যদি তৈরি না হয়, কিন্তু আমাদের মাঝে বন্ধুত্বটা সারা জীবন থেকে যাবে, সারা জীবনের জন্য। ওকে, তখন ও আমায় বলল হ্যাঁ, বন্ধুত্বের অন্তর থাকবে। তখন ও আমায় জিজ্ঞেস করতেছে আপনি দেখতে কিরকম? আমি লম্বায় 5 ফুট 7 ইঞ্চি আছি, 7 ইঞ্চি একটু কম। তখন ও বললো যে স্বাস্থ্য কিরকম? আমি স্বাস্থ্য মিডিয়াম, বেশি স্বাস্থ্য না। তো আমাকে জিজ্ঞেস করলো যে আপনাদের গায়ের রং? আমি বললাম যে শ্যামবর্ণ, ফর্সা না বেশি, কালো না বেশি, শ্যামবর্ণ। তো এই কথা বলার পর ওকে আমি জিজ্ঞেস করলাম তুমি দেখতে কিরকম? ও বললো যে আমার গায়ের রং শ্যামবর্ণ, 5 ফুট 4 ইঞ্চি। বুঝতে পেরেছি তার সম্পর্কে আপনারা। ও 5 ফুট 4 ইঞ্চি, যাই হোক, 5 ফুট 4 মানে অনেক লম্বা। ঠিক আছে, মানে বুঝতে পারছি দুজন সম্পর্কে জানছিলেন, ওই সময়টাতে ইমোশনাল কথাবার্তা বলছিলেন। তারপর তখন আমি ওকে বললাম যে দেখেন, আমি দেখো তোমাকে তো আমি এক পর্যায়ে আমি তোমার ভালোবাসা ফেলাইছি। ওই রাতেই বলে দিলেন? ওই রাতেই বলে দিচ্ছেন আমি আচ্ছা। তোমাকে ভালোবাসা ফেলাইছি বোধ হয়। এটা কি বলতেছেন? দুদিনের কথা মানুষকে ভালোবাসতে পারে নাকি? আমি জানি না, সারা রাত্র আমি ঘুমাতে পারি না তোমার জন্য, বিশ্বাস করো। তো ও বলতেছে না আপনি ভেবে চিন্তে বলেন। আমি কই না, আমি ভেবে চিন্তে বলছি, আমি তোমাকে ভালোবাসা ফেলেছি অলরেডি, আমি তোমাকে দেখতে চাই। ওকে, ও বলতেছে দেখতে চান? আমি বলছি যে দেখো, তুমি যদি ভয় পাও আগে আমার ছবিটা, তোমার একটা ইমেল নাম্বার দাও, আমার ছবিটা আগে তোমাকে পাঠাই, তারপরে তোমার ছবিটা পরবর্তীতে তোমার ছবিটা পাঠাইও। আমাকে দেখে যদি তোমার পছন্দ হয় তাহলে তোমার ছবিটা পাঠাইও। আচ্ছা, বলতেছে আমি একটু ভাইবানি। তো কিছুক্ষণ 1 মিনিট সময় নিল, 1 মিনিট সময় পর ঠিক আছে, ও বলতেছে ঠিক আছে, আমি তো আমার ইমেল নাম্বারটা দিতেছি তোমারে, তো তুমি তোমার ছবিটা পাঠাই দিও, তা পরবর্তীতে তোমার ছবি দেখা মাত্র আমার ছবি পাঠাই দেবো। আমি ইমেল নাম্বারটা রাখলাম, রাখার পরে পরবর্তী দিন রবিবার, তো ছুটির দিন, তা আমার ছবিটা আমি ওর কাছে পাঠাই দিই। আচ্ছা, পরবর্তীতে ও আমাকে প্রথমে বলছিল যে আমাকে যে দুজন দেখে পছন্দ হয় তারপরে আমাদের প্রেম ভালোবাসাটা যাওয়া উচিত। ওকে, তো আমাকে দেখে সাথে সাথে ফোন দিছে যে আমার ছবিটা পাঠাইতেছি। আমাকে কি পছন্দ হয়েছে? বলে না, হাসতেছে। আচ্ছা, আমাকে পছন্দ হয় না, আমি তো দেখতে ভালো না, তুমি তো আমার পছন্দ করবা না আমি জানি, আমার ছবিটা পাঠাইতেছি, আগে আমার ছবিটা দেখো, তারপর আমার ডিসিশন জানাইতেছি। তারপর ওর ছবি পাঠাইছে। তা আমার বন্ধুরা সেদিন ছিল আমার সাথে, ওর ছবি পাঠাইছে, ও দেখে আমার কিন্তু ওর ছবি পছন্দ অ্যাকচুয়ালি বেশিটা হয় না। ওকে, আপনার তেমন একটা পছন্দ হয়নি? যেরকম মনে কল্পনা করছি সেরকমটা না। ওর কি হয়েছে পছন্দ? ওর পছন্দ হয়েছে। আচ্ছা, আমার বন্ধুরা আমি দোস্ত যেরকম কল্পনা করছি এরকম তো পাইলাম না, তো কথায় তো প্রেম করলাম। তখন ওরা বলেছে তুই মেয়েটার চেয়ার ফেস দেখছো, চোখগুলা দেখছস, তুই এই মেয়েটার সাথে তো দিন কথা বলছস, ই করছস, এখন যদি এই মেয়েটা তুই 10 দিস, এই মেয়েটা তোর অভিশাপ দেয়, মেয়েটাকে দেখতে একেবারে খারাপ নাকি? আমাদের সবার পছন্দ, তোর পছন্দ হয় না গেলে? আমি আমার পছন্দ হয়েছে,
কিন্তু আমি মনের মতো তো আমি যেরকমটা কল্পনা করছিলাম ওটা না। তো আমার বন্ধুদের বিষয়ে আর কি আমি বেশি আগ্রহ হয়েছি, ওরা আমাকে বেশি ইমোশনাল করছে। তো পরবর্তীতে তুই জানা দিয়ে মেয়ের পছন্দ করছো, তাহলে তোর সাথে আমি গাড়ি এরকমটা বলতেছে। তুই রাতে ভাইবা দেখিস তুই আর ভালোবাসিস কিনা, তুই সত্যি সত্যি আর ভালোবাসিস দেখিস। তো পরবর্তীতে আমি সাথে সাথে জানা, হ্যাঁ তোমার আমার পছন্দ হয়েছে। তো বললো যে হ্যাঁ আমাকে তোমার পছন্দ হয়েছে। মানে এটা আপনার মনের ইচ্ছার বিরুদ্ধে হলো, আপনার বন্ধুদের চাপাচাপিতে আপনি কাজটা করলেন। হ্যাঁ। ওকে। রাত্রে যখন রুমে আসছি, রুমে এসে ভাবতেছি আসলেই করে আমি ভালোবাসি। দেখে নিজে নিজে চিন্তা করলাম না আসলে ওর প্রতি আমি ইমোশনাল, শুধু ওর ছবি দেখে না বা ওরই দেখে না, ওর প্রতি আমার অন্যরকম একটাই যে না আসলে আমার বন্ধুদের কথা ঠিক বলছো, ওর আমি ভালোবাসি। আর ভালোবাসা সৌন্দর্য দিয়ে হয় না। তো এক পর্যায়ে এরকম প্রত্যেক দিনে ওর সাথে আমার কথা হতো, এরকম কোন রাত্রি নাই ওর সাথে আমি 2 ঘন্টা 4 ঘন্টা কথা না বলছি। প্রতি মাসে আমার মোবাইল বিল প্রায় 20-30 হাজার টাকা বাংলাদেশের খরচ হতো। আর তখন থেকে আমি প্রচুর কাজ করতাম, ওভার টাইম পার্ট টাইম যখন যা পাইতাম সব করতাম। তো যখন ফোন দিতাম ও আমাকে বলতো যে হালুম, আমি বলতাম টুকটুকি। তখন বলছে আজকে সিসিমপুরে কি হয়েছে, তারপর আমার বলছে হালুম তো হাম হাম সবসময় হাম হাম করে। তখন আমি বলতাম যে টুকটুকি তো সবসময় থেকে যে চিক 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 এরকম করে কথা বলে, আর মাথার মধ্যে এতটুকু চুল আর এতটুকু একটা ফরাক পরে ঠিক কিরকম করে, মানে এলিয়া মানে সবসময় কথাবার্তা হইতো। তো পরবর্তীতে আমাকে একদিন বলতেছে তুমি কি গান গাইতে পারো? আমি হ্যাঁ গান গাইতে পারি। তুমি গান গাইতে পারো, আমার এতদিন ধরে কথা বলতেছো, আমার কোনোদিন বললো না তুমি গান গাইতে পারো, আমাকে গান শোনাতে হবে। তখন আমাকে একটা গান গিয়ে শোনালাম। তো ও আমার গানগুলো খুব মনোযোগ দিয়ে শুনতো, যে আমার বলতো যে তোমার কণ্ঠটা খুব সুন্দর। আমি বলতে আমার পাম দিতেছ, হয়তো বা মোবাইলে সুন্দর শোনা যায় কিন্তু বাস্তবে আমার কণ্ঠটা সুন্দর না। কয় না, আমি বলি যে কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে তার সবকিছু এমনিতে সুন্দর লাগে। এদিক দিয়ে ওর সাথে কথা বল, মানে ওর আম্মু মিস কল দিতেছে, ওর আম্মু মিস কল। আমি কই তোমার আম্মু তো মিস কল দিতেছে, তাহলে আমি বেকাইটা দাও, ব্যাক করো। তো ব্যাক করছি, ব্যাক করার সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম আপা ভালো আছে? বলতেছে ভালো নাই। আমি কেন, তুমি অনেকদিন ধরে ফোন দাও না, ব্যাপারটা কি? সন্দেহ করে বসে। আমি কই দেখেন ব্যস্ত থাকি তো হয়তো ফোন দেওয়া হয়ে ওঠে না। কয় না অন্য কোনো কারণ আছে, আমার মেয়ের সাথে তুমি যেদিন থেকে কথা বলছো সেদিন থেকে তোমার ফোন দেওয়া বন্ধ হয়ে গেছে। বিষয়টা কি? আমার মেয়ে ওর দেখি মাঝে মাঝে দরজা লাগায় ওই জন্য কার সাথে কথা বলে। ছেলেটা কি তুমি যার সাথে কথা বলে? কি বলতেছেন আপা, আপনি কথা বললেন আমি আপনার মেয়ের সাথে কথা বলবো, এরকম কথা হইলো? আপনি আমাকে এরকম অবিশ্বাস করতেছেন। অবিশ্বাস করতেছি না অ্যাকচুয়ালি, কিন্তু আমার মনে হইতেছে তুমি ওর সাথে কথা বলো। দেখো তোমাকে একটা কথা বলে দে ভাই, আমার সোনার সংসারে তুমি আগুন দিও না। আমি সুখে আছি, তুমি আমার সুখটুকু কেটে নিও না। মানে এই ধরনের কথা আপনাকে বলে? এই ধরনের কথা বলেন। আমার মেয়েটা এখন খাওয়া দাওয়া ঠিক মতো করে না, এলোমেলো ভাবে চলাফেরা করে, সারাদিন কি যেন ভাবে। এরকম আমি ওকে কখনো দেখি নাই। আমি মা, আমি সবকিছু বুঝতে পারি। আমি শিওর ও তোমার সাথে কথা বলে। আমার মেয়েটাকে নিশ্চয়ই কোনো কান পড়া দিছো তুমি। আর তুমি যে কথার জাদু, নিশ্চিত আমার মেয়েটাকে তুমি গলায় ফেলাইছো। তো আজকে কিন্তু উনি আমার সাথে অনেক বলতে খারাপ ব্যবহার করতেছে, যে নেক্সট টাইম আমার মেয়ের সাথে কথা বলবা না, আমার মোবাইলে ফোন দিবা না। তো এর পরবর্তীতে আমি বলে দেখেন আপা আপনি ভুল করতেছেন, না তুমি আর কোনো কথাই বলবা না। আর আম্মু লাইন কেটে দিল। লাইন কেটে দেওয়ার সাথে সাথে রিং দিছি। রিং দেওয়ার পর আমি কই তুমি এখন কোথায়? আমি ছাদের উপরে। তোমার আম্মু? আম্মু রুমে শুয়ে দিছে। আমি কই তোমার আম্মু তো আমাকে ঠেট দিয়ে দিল। কই কি ঠেট? এরকম বললো। কয় কি জাপ্পি আর কি এত ডান নাকি? তো তখন ও বলা যে তোমার সাথে আমার সম্পর্ক হয়েছে, এটা সারা জীবন থাকবে। সেটা আম্মু কেন আরো অন্য কেউ যদি বাধা দেয় সেটা কখনো বিনষ্ট হবে না, কারণ আমাদের প্রেমটা পবিত্র। ও সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়তো এবং আমি সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়তাম। তো আমি ওকে একটা কথা বললাম, তুমি আগে যতটুকু ভালো ছিলে এখন তার চেয়ে বেশি ভালো হওয়ার চেষ্টা করো, কারণ আল্লাহ পাকের তোমার আমার সাথে মিলতে হয়। আমি সবসময় কথা আল্লাহর কাছে বলতাম। সত্যি কথা বলতে যেদিন থেকে ওর সাথে আমার এই কথা হয়ে গেল, সেদিন থেকে আমি একটা মেয়ের দিকেও প্রখর দৃষ্টি দিকে একবার তাকানোর পর দ্বিতীয়বার আমি তাকাই নাই। আমি ওকে কথা দিছি আমি আর অন্য কোনো মেয়ের দিকে তাকাবো না। তো পরবর্তীতে ওরকম কথা বলতে একদিন আমার আফাকে বললাম যে তুই এখন বাড়িতে বেশি ফোন দিস না, বিষয়টা কি? আফাও কে বলতেছে আমার আপা। আমি বলি আপা এরকম একটা মেয়ের সাথে আমি কথা বলি, মেয়েটা দেখতে ভালোই, কক্সবাজার বাড়ি, আমার সাথে একদিন পরিচয় করে দিস। তো সেই সূত্রে আমার আফার সাথে একদিন ওরে পরিচয় করে দিলাম, কথাবার্তা বলে দিলাম। সেই থেকে আমার ছোট ছোট 2 ভাগ্নি আছে, ওরে মামি মামি ডাকতো সবসময়। আমার আফার সাথে ভালো সম্পর্ক হয়ে গেল।
জি। ও আমাদের বাসায় ফোন দিত, আমার আপা ওকে ফোন দিত, আবার আমাকে বলতো, আমি টাকা না পাঠাইলে আমাকে বলতো তুমি টাকা পাঠাও না কেন, তোমার বাড়ি থেকে আমার ফোন দিয়ে বলছে, তুমি বলে এই মাসে টাকা দাও নাই। কার সঙ্গে পরিচয় করে দিলেন আরেকবার বলবেন? আমার আপা, মানে আপনার বড় আপা? হ্যাঁ আমার বড় আপা বড় সঙ্গে পরিচয় করে দিলেন কি হিসেবে? হিসেবে আমার মানে বললাম যে আমার ফ্রেন্ড, ওর সাথে আমার মোবাইল ফোনে পরিচয়, এটা সত্য তো- কথা বলছে। এটা তো আর আলটিমেটলি সুইটির মা জানতো না বা সুইটির কেউই জানতো না না। না, সুজির মাকে জানতো না, আচ্ছা, শুধু আমার আপা জানতো। ওকে। আমার আপা বলতেছে ঠিক আছে যাই করিস বুঝতে না করিস, তুই তো বড় হয়েছ, এখন তার ছোট না। রাইট। তো প্রত্যেকদিন আমার কথা হতো, মানে একটা দিন যদি কথা না বলতাম পাগলের মতো হয়ে যেত, মানে এরকম পাগল, মানে রিং কলের পর কল দিতেই থাকতো, এবং আমার মোবাইলে যদি টাকা না থাকতো ডাইরেক্ট কল দিয়ে আমার সাথে কথা বলতো। আমি বলছি তোমার টাকা কাটতেছে, কয় টাকা কোনো সাবজেক্ট না, আব্বু পাঠিয়ে দিবে। আব্বু কই ছিল ওদের? সৌদি আরব। ওর আব্বু বিদেশে ছিল। হ্যাঁ। বুঝতে পেরেছি। ও কি ফ্যামিলির সবচেয়ে বড় মেয়ে ছিল? হ্যাঁ right? বড় মেয়ে ছিল। হ্যাঁ। তো এক পর্যায়ে দেখা যায় আমাদের মানে অনেক গভীরে পৌঁছে গেল, ঠিক খাওয়া দাওয়া ঠিক মতো হয় না, অন্যরকম কাজের দিকে মন মানসিকতা নাই, বসের কাজের সাইডে গেলে গালিগালাজ করে, এখন আগের মতোই দেখে না, কাজের দিকে মন দেখে না, কয় কিরে। তারপরে এক পর্যায়ে দেখা যায় আমার কোম্পানির কাজ কমে আসলে, এর মধ্যে 1.5 বছর অলরেডি পার হয়ে গেল ওর সাথে মোবাইল ফোনে কথা বলতে বলতে। তো একদিকে কোম্পানির কাজ কমে গেল, বস আমাকে একটু অপছন্দ করতে শুরু লাগলো, একদিনকার সুপারভাইজারের সাথে ঝগড়া হলো, ফোরম্যানের সাথে জি। কাজের সাথে ঝগড়া হলো। সেই ঝগড়াটার বিষয় ছিল মানে অন্য একটা বিষয়, সেলফোন নেই, মোবাইল চার্জে দিয়েছিলাম স্টোরেতে, ওই স্টোর তালা মেলা চলে গেছিল গা, সে আমি যাই হোক, ঝগড়া হলো, কি বিষয়ে ঝগড়া হলো সেটা ইম্পর্টেন্ট না। ঝগড়া হওয়ার পরে এক পর্যায়ে বসে আসলো, বসে আসার পরে তো আমার কাজটা বন্ধ করে দিল, বন্ধ করে দেওয়ার পরে আমার 15 দিন স্লিপ দিয়ে দিল বসে, 15 দিনের স্লিপ মানে? মানে কাজ টাজ বন্ধ সব। আচ্ছা। ফোরম্যানের সাথে সুপারভাইজারের সাথে সাইডে ঝগড়া হয়েছে। তো এই পরবর্তীতে যখন নাকি কথা বলছে, তখন আমিও বাইরের কাজ ঠিক করে নিয়েছিলাম, বাইরের কাজ টাজ করতাম। তো বসে এক পর্যায়ে 15 দিন পরে আমার বলতেছে যে শেখ রুবেল তোমার তো দেশে চলে যেতে হবে, এখন আমার কাজ নেই, তুমি 15 দিন থাকার পরে আবার ব্যাক করতে পারবা, আচ্ছা। তুমি 15 দিনের জন্য দেশে ছুটিতে চলে যাও। তখন আমি বলতেছি যে না, আমার 15 দিনের জন্য ছুটিতে, আমার 15 দিনের কাজ দেশ নেই, তুই এখন বলতেছ আমি 15 দিনের জন্য দেশে যাবো। তখন উনি বলতেছে না, আই এম সরি, সো এক্সটেল সরি, ইউ বেটার ইউ গো টু ইউ হোম। তখন আমার বলতেছে যে তুই চলে যা। তখন আমি বললাম যে ঠিক আছে, টিকিট কনফার্ম কর। তখন আগামী সোমবার তো টিকিট কনফার্ম করা হয়েছে। আচ্ছা। তো এর মধ্যে আমি বাড়িতে কিছু আগে জানাইনি ফার্স্টলি, তখন ওরা ফোন দিলাম যে দেখো আমি তো 15 দিনের জন্য দেশে আসতেছি ছুটিতে, 15 দিন পর আবার সিঙ্গাপুর আমার ব্যাক করতে হবে, আচ্ছা। তো এখন আমি কি করতে পারি বলো, তোমার সাথে তো 15 দিনের মধ্যে আমার দেখা করা সম্ভব না, কারণ আমার বাড়িতে গেলে আত্মীয় স্বজনের বাসায় আমার বাড়ি থেকে বাইরে দেবো না 15 দিন, আমার কোথাও যেতে দিব না। সুতরাং 15 দিন আর কক্সবাজার যেতে মিনিমাম 1 সপ্তাহ ধাক্কা, আচ্ছা। কারণ কক্সবাজার যেতে আসতে 2 দিন পার হয়ে যাবে। তো সুতরাং তোমার সাথে আমার এই সফরে দেখাবো না, সামনের সফরে। ও চোখের জল টল মলায় মানে চিৎকার পারতেছে, তুমি সব কি বলতেছো, তুমি যদি এখন আমার এসে বিয়ে না করো, আমি ইন্টার কমপ্লিট করছি, আমার আব্বু আসতেছে কিছুদিন পর, আমার আব্বু এসে আমার অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে, এই কথা বলছে। আমি থমকে গেলাম, আমি কি বলো কি, হ্যাঁ আমি বিএসএস পড়তেছি, আমার কি ঘরে বসায় রাখবো নাকি তোমার জন্য, আমার বিয়ে দিবে না, আমি বড় হয়েছি না। তো এই কথা বলার পর আমি এখন কি করবো, তুমি ডাইরেক্ট কক্সবাজার চলে আসো। আমি কি বলতো, তুমি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, ডাইরেক্ট কক্সবাজার চলে এসে আমার বিয়ে করো, আগে বিয়ে করো পরে চিন্তা, তুমি আসবা, তুমি না আসলে আমি সুসাইড করবো, এক কথা, তুমি আসবে কিনা। প্রিয় শ্রোতা, আমরা আরেকটা বিরতি নিতে চাই। এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর মুভমেন্ট গুলো বাস্তবতার দিকে আসছে এবং বাস্তবতার দিকে এসে কমপ্লেক্সিটি বা এক ধরনের জটিলতার দানা ধীরে ধীরে বেঁধে উঠছে। দেখতে চাই সামনের দিকে, আরো যেতে চাই। আজকে এখানে আছে রুবেল এসছে সিঙ্গাপুর থেকে, সে একজন প্রবাসী বাঙালি, সে তার জীবনের গল্প বলছে এবং 26 বছরের রুবেলের জীবনের গল্প আমাদেরকে আজকে কি শেখায় সেটাই হচ্ছে কথা, আমাদের শেষ পর্যন্ত শুনতে হবে। এবং রুবেলকে দেখার জন্য, রুবেলকে কিছু বলার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। সে পরবর্তীতে বলেছে আমার এসে তুমি বিয়ে করবা, তা তুমি যদি বিয়ে না করো আমি সুসাইড করবো। তখন আমি বলতেছি যে দেখো এরকম পাগলামি করলে হবে না, কয় না আমি আর কোনো আমার পথ থাকবে না। তখন এই কথা বলে আমি ঠিক আছে, আমি তোমার কাছে ডাইরেক্ট আসতেছি, আমরা এসে বিয়ে করবো, বিয়ে করার পরে তারপরে কি করা যায় তারপরে চিন্তা ভাবনা করবো। এই কথা আপনি তাকে দিলেন? হ্যাঁ, কথা দিলাম। তারপরে আমি বললাম সোমবার দিন আমার টিকিট কনফার্ম করা হয়েছে, আমি আজকে মার্কেটিং এর জন্য যাইতেছি, সময় আমার হাতে কম, মাত্র 2 দিন। তো এই কথা বলার পর আমি সেদিন মার্কেটিং করলাম, মার্কেটিং করার পর কোম্পানির সাথে লেনদেন যা ছিল সম্পূর্ণ ক্লিয়ার করে, তুমি বিশ্বাসই করতে পারতেছি না আমি যে দেশে আসতেছি। ও বলছে তুমি সত্যি দেশে আসতেছো? আমি বলেছি হ্যাঁ, সোমবার দিন আমার ফ্লাইট। তো সোমবার দিন আমার ফ্লাইট হলো, তো আসলাম, আসার পরে বাংলাদেশ এয়ারপোর্ট নাইমা সাথে সাথে ফোন দিছি,
জি। ফোন দেওয়ার পরে উনি রিসিভ করছে। আমি বলছি আমি তো দেশে চলে এসে পড়ছি। তুমি সত্যি দেখে দেশে আসছো হালুম? আমি বলতেছি হ্যাঁ টুকটুকি আমি সত্যি দেশে চলে এসে পড়ছি, তোমার কাছে চলে আসতেছি একদম। ওকে। যে হালুম তুমি সত্যি কি দেশে চলে আসছো? আমার বিশ্বাসই হইতেছে না, গায়ে চিমটি কেটে নি। তখন আমি বলতেছি হ্যাঁ তোমার হালুম তোমার কাছে চলে আসছে টুকটুকি। ঠিক আছে হালুম, তুমি তাড়াতাড়ি এখন তাড়াতাড়ি যেভাবে পারো, বিমানে পারো, বাসে পারো, যেভাবে পারো, পারলে উড়ে চলে আসো, আমি তোমার জন্য অপেক্ষায়। পরবর্তীতে আমি বাস ধরে, তো ওখানে বাস ধরে রাত সকালবেলা ভোর 5টা বাজে। আপনি কি বাড়িতেও গেলেন না সরাসরি? বাড়িতে যাইনি, সরাসরি ওখানে? সরাসরি ওখানে চলে গেলাম। প্রেম মানুষকে আসলে ভাবে অন্ধ করে। কতদিন পরে বাড়িতে ফিরেছিলেন সিঙ্গাপুর থেকে? প্রায় 2 বছর মতো। 2 বছর পরে বাবা মার কথা মনে হয়নি, সরাসরি চলে গেছেন সুইটির কাছে। সুইটির কাছে। ওকে, তারপর? কক্সবাজার নাইমা আমি ওকে ফোন দিয়েছি, ও তো মহা খুশি, কয় হালুম তুমি কক্সবাজার চলে আসতো, কয় তুমি যে কোনো একটা আবাসিক হোটেল ওঠো, আগামীকাল সকাল 9টা বাজে তোমার সাথে দেখা করবো। আমি ওখানে 3 দিনের জন্য রুম ভাড়া করলাম। ওকে, আপনি যে বাংলাদেশে আসছেন এটা আপনার পরিবার জানতো না? কেউ জানতো না, এবং কি আমার বন্ধুদের বলতে মানা করছি। মাই গুডনেস। ওকে, তারপর? তো রাত্রে সারা রাত্র কথা দুজনে কথা বললাম, বলার পরে বলতেছে কালকে আমি চলে আসতেছি, একবারে লোটা বালিশ বাইন্দা বলেছে, লোটা বালিশ বাইন্দা চলে আসতেছি। মানে কি ও বাসা থেকে বের হয়ে আসছে? হ্যাঁ, যেহেতু তোমার পরিবার মানবে না আমার পরিবার মানবে, সুতরাং আমরা পালিয়ে বিয়ে করবো। তখন আমি বলছি না এটা সম্ভব না, আগে দুজন দেখি বাস্তবে, তুমি যদি আমার পছন্দ না করো দেখা তখন কি হবে? Right. তখন ও আমার বলতেছে না তোমার আমার পছন্দ হবে, আমি জানি। আমি কই তুমি সবই দেখছো, কারণ বাস্তবে যদি তুমি পছন্দ না করো। আবার আমার বন্ধুরা বলছে মেয়ে না দেখা কিলাম কোনো ডিসিশন নিস না, আগে দেখিস মেয়েরে। ও কান্নাকাটি করতেছে, এতদিন প্রেম করে তুমি আমার সাথে এখন এই কথা বলো। বুঝাইলাম যে দেখো টুকটুকি এরকমটা করে মানুষ দেখে তারপরে আমরা দুজন ডিসিশন নেবো কিভাবে কি করলে সুবিধা হয়, যেহেতু তোমাদের এখানে আমি চলে আসছি, আর তো ফিরে যেতেছি না। তো এই কথা বলার পরে ও বলে ঠিক আছে কালকে 9টা বাজে দেখা হবে। সকাল 9টা বাজে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের মোড়ে আমি দাঁড়িয়ে আছি। ও রিক্সা করে আসছে, রিক্সা সালোয়ার কামিজ পরা। আসার পরে যখন রিক্সার সামনে আসছে, ওকে দেখে তো আমি ফ্লাইট হয়ে গেছি পুরো, মানে আপনি ফ্লাইট হয়ে গিয়েছেন, শাই করে উঠে যাচ্ছেন। হ্যাঁ বলেন, তারপর? মানে আমি অন্যরকম হয়ে গেছি, যে বাস্তবে দেখতে আরো অপছন্দ মনে হয়েছে। বাস্তবে আমার মানে বাস্তবে দেখে আরো পছন্দ হয়েছে? আরো অপছন্দ হয়েছে। কেন আমার পরে যখন আমার সাথে কথা বলছে যে কেমন আছো, আমি বলছি ভালো আছি। ওকে বলিও না যে তুমি কেমন আছো। পরবর্তীতে যখন ওর চোখের দিকে তাকাইছি, যে চোখের মধ্যে জল মানে টল করতেছে, হ্যাঁ। আর কোনো কথা নেই, সাথে সাথে হাত থাবাদা ধরে ফেলেছি। চলো ডিসিশন নিয়ে ফেলেছি, ওর বিয়ে করবো। এই মেয়ে আমাকে অরিজিনাল ভালোবাসে, মানে একটু দেখছি যে আমার মনটা খারাপ, তাতে ওর চোখে জল আইসা পড়ছে। সুতরাং ও আমার প্রতি পুরোটা ইমোশনাল, আর সৌন্দর্য দিয়ে ভালোবাসা প্রকাশ হয় না। মানে আপনার জায়গাতে আমি যেটা বুঝতে পারছিলাম যে আপনি এখনো কনফিউশনে আছেন, সৌন্দর্যের জায়গা থেকে আপনি এখনো মেনে নিতে পারছেন না মেয়েটাকে। জি। কিন্তু ও আপনাকে ভালোবাসে, এটার জন্য আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে না ঠিক আছে, ওকে মেয়েটা আমাকে যেহেতু ভালোবাসে এখনই বিয়ে করে ফেলবো। ওকে, তারপর? আমরা হোটেলের মুখে যেতেছি, আমি 10 গজ সামনে, ও 10 গজ পিছনে। তো একটা মোটরসাইকেল দিয়ে একটা লোক, মধ্যবয়সী একটা লোক আইসা অরিজিনাল কি জিজ্ঞেস করছে। তখন আমি বলতেছি যে টুকটুকি তোমায় কি জিজ্ঞেস করলো ওই লোকটা? লোকটা আমার মামা। কি জিজ্ঞেস করলো? তোমার মামা এখানে কি করে? আমি তো জানি না, আমার মামা বলো যে তুই কোথায় যাস। বান্ধবীর বাসায় যাই। আমি অতটা মাইন্ড করলাম না, তো এই কথা বলে আমি সাইড ব্যাগটা নিয়ে হোটেলের রুমের ভিতরে গেছি। রুমের ভিতরে যাওয়ার পরে ওরা আমি বলছি যে তুমি সোফার মধ্যে বসো, আমি ব্যাগটা রেডি করতেছি। টুকটুকি মানে ওরা আমি হাত দিয়ে স্পর্শ করছি, এই জীবনের ফার্স্ট। আর আমি মানে এখান থেকে স্পর্শ করা, কাদের মধ্যে ধরে বলছি বসো। টুকটুকি তোমার সাথে আমি কথা বলছি এতদিন। তখন আনন্দে আমার চোখে মানে জল আইসা পড়ছে, এতটুকু একটা মেয়ে তুমি এত মিষ্টি মিষ্টি করে আমার সাথে কথা বলছো। তো ও ভয় পাইতেছে, ভয় হাত পা কাঁপতেছিল। তখন আমি বলছি তুমি বসো, ভয় পাও না, এখন আমরা বাইরে হয়ে যাবো। তো ঠিক আছে, তো কিছুক্ষণের মধ্যে আমরা বাইরে হয়ে গেছি। বাইরে হওয়ার পর দেখি যে আমার মামা 4-5টা বন্ধু বান্ধব নিয়ে বাইরে দাঁড়ায় আছে। ও বলতেছে আমার মামা। আমি কোথায়? আমি বললাম মায়ের মনে একটু মাটিতে পারবো না, সব কটা পিঠে। আমি চিন্তা ভাবনা করলাম এখন কি হবে, আমার এই পরিচিত কেউ নেই এলাকায়। যখন নাকি আমরা বাইরে চলে আসলাম, আমার মামা এসে আমার থাবাতে আমার হাতটা ধরলো প্রথম। হ্যাঁ, তো বিয়ের স্বাদ আজকে মিটিয়ে দেবে আপনার। হ্যাঁ, হাত ধরা মাত্র দেরি, তখন ভয়ে নার্ভাস ফিল করতেছি। তখন ও এসে কি করলো, সাথে সাথে ওর মামার থাবাতে হাতটা ছাড়াই দিল, বলতেছে আপনি ওর হাত ধরার কে? তখন ওর মামা কষায়া দুটা চর মানে ওরে মারে, গাল দুটার সাথে সাথে লাল হয়ে ফুলে গেল এরকম। আরেকটা চর মাত্র বসে আমি সাথে সাথে হাত থাবাতে ধরছি যে থামে, মার দূর করার কোনো দরকার নেই, কোথায় যেতে হবে আমি যাবো, চল বাসায়। তখন আমাদের সিএনজিতে করে বসে, দুজনে বসলাম। ও আমার হাত ধরে বলতেছে হালুম তুমি কোনো ভয় পাও না, আমি আছি না, তোমার টুকটুকি থাকতে তোমার কিছু করতে পারবো না। নাও সাসপেন্স ইজ বিগান। ওকে, আসল ক্লাইম্যাক্স শুরু হয়েছে সিনেমার এবার। ফাইন, তারপর? কক্সবাজার সদর আর খালুর বাসায় নিয়ে গেল। আমার মা তো আগে থাকতেই জানে, ওর মা আসলো, ওর খালু আসলো, বড় আপার সাথে আপনার দেখা হতে যাচ্ছে। তো পরবর্তীতে ওদের বাসায় ওখানে বসলাম। বসার পরে
আপ্যায়ন করছে, এরকম নাস্তা টাস্তা নিয়ে আসছে। আচ্ছা, আমার ইন্টারভিউ নিতেছে, আমার পাসপোর্ট নিয়ে গেল, এসে আমাকে ইন্টারভিউ, বিভিন্ন কিছু ইন্টারভিউ নিতেছে। খালু ইন্টারভিউ নিয়ে দেখলাম ইন্টারভিউতে পাস। কিসের ইন্টারভিউ? ইন্টারভিউ নিয়েছে যে আমি কতটুকু এডুকেশন, সো প্লাস ফ্যামিলি ক্যারেক্টার, বা আমি কিরকম ট্যালেন্ট, প্রশ্ন করছে, নাম ঠিকানা লিখেছি। বুঝতে পেরেছি, হ্যাঁ। তারপর আর খালার হাত ধরে বলতেছি আমি কাঁপতে কাঁপতে, যাই করেন আমার শরীরে যাতে কোনো টাচ না পড়ে। দেখেন আমি মারের ভীষণ ভয় পাই। ঠিক আছে, আপনারা যা বলবেন তা করতে রাজি, আমি ওকে বিয়ে করতে রাজি আছি। কিন্তু দরকার হলে আমি ছেড়েও দিব, কোনো সমস্যা নেই, কিন্তু শরীরে টাচ করবেন না। না, আমি ভয় পাইতেছি। তখন ও বলতেছে যে তুমি ভয় পাও কিসের জন্য, আমি আছি না। ওর খালা বলতেছে না সমস্যা নাই কোনো। তো আমি বললাম যে দেখেন বিয়েতে আমি রাজি আছি, কিন্তু আমার গার্জিয়ান এই বিয়েতে রাজি হবে না। প্রয়োজন হলে আমার তেজ্য পুত্র করে দিব, তারপর আমার গার্জিয়ান রাজি হবে না। তার মানে ওরা মোটামুটি রাজি হয়ে গেছে। রাজি হয়ে গেছে। ওকে, আপনার বড় আপাও রাজি হচ্ছে? বড় আপা তো আগে বড় আপা আগে রাজি না, মানে বড় আপার সাথে দেখা হওয়ার পরে কি হলো, কমিউনিকেশন, কথা, সরাসরি কথা কি হলো? কি বলে ডেকেছিলেন? বড় আপা বলে ডেকেছিলেন? সেই সময়টা আমি লজ্জা পাইছি। উনি যখন আমার সামনে এসে দাঁড়াইছে ফেস টু ফেস, যে কিভাবে কথা বলবো, তখন Okay. কয়ে ওর খালার কাছে বলতেছে কি ছিল তো আমার আপা ডাকছে। তো আমি ভীষণ লজ্জা পাইছি এই সময়টা। যখন এই কথা বলো ওনারা একটু হুজুট খেয়ে গেল, যখন আমি বলছি যে আমার গার্জিয়ান রাজি হবে না। জি। তখন ওনারা আমার ছবি টবি তুললো, ভিডিও করলো, করার পরে বলতেছে তোমার গার্জিয়ান যদি রাজি থাকে তবে আমরা বিয়ে সম্মতি দেবো। তোমাদের দুজনকে ভালোবাসো, কক্সবাজার যতদিন খুশি বেড়াও, কোনো সমস্যা নেই, ঘুরে ফেরা বেড়াও। আমার মামা এক হোটেলের ম্যানেজার, হোটেলে কাজ দিল, আমার হোটেলে থাকো, সমস্যা নাই, যেখানে খুশি বেড়াও, কোনো সমস্যা। ওর সাথে মোবাইলের যোগাযোগ রাখো, কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, কিন্তু তোমার Family গার্জিয়ান রাজি হতে হবে। ফ্যামিলি নিয়ে আসবা, আমরা মেয়ে দিদি। এই কথা বলে সিএনজি ডাকলো, মুসুল দ্বারা বৃষ্টি হইতেছে বাহিরে ওই সময়টায়। তখন আমার বলে যাও তুমি হোটেলে চলে যাও। তখন তো ও খুব কান্না করতেছিল, চোখের জল দিয়ে ভাসে ফেলাইছে, আমাকে কিছুতে আসতে দিবে না। তার পরবর্তীতে আমি আসতে বাধ্য হলাম। হোটেলে চলে আসার পরে রাত 7টা 8টার দিকে খাইতে বসি। সেই সময় আমাকে রাত্রেবেলা ওর আম্মা ফোন দিছে ওর নাম্বার থেকে, আমাকে বলতেছে যে ছুটি তো নাই, সুইটি তো নাই। ছুটি তো নাই। তখন এই কথা বলার পরে আমি মনে মনে চিন্তা করলাম ছুটি নেই, এই কথা বলে লাইন কেটে দিছে। তারপর থেকে রিং দিতেছি আর রিসিভ করে না। ছুটি নাই মানেটা কি? ছুটি কি আত্মহত্যা করলো, সুসাইড করলো নাকি? তখন আমার মনের মাঝে একটা মানে খুব খারাপ লাগতেছিল। তখন আমি কি অবস্থা, এরকম হওয়ার কারণ কি? সাথে সাথে মামারে ফোন দিচ্ছি, ফোন দেওয়ার পর আর মামা বলতেছে যে ছুটি তো মাথা ফাটা ফেলাইছে, তো হাসপাতাল অজ্ঞান অবস্থায় আছে, তুমি তাড়াতাড়ি ঢাকা চলে যাও, নাহলে তোমার সমস্যা হবে। আমি এই কথা শোনার পরে সাথে সাথে লাইন কেটে দিছি। লাইন কেটে দিয়ে মাথা ফাটা ফেলাইছে মানে, তখন আমার খুব মানে অন্যরকম আছে যে ও আমার জন্য নিজের মাথা নিজের বাড়িতে ফাটিয়ে ফেলাইছে, আর আমি এখানে হোটেলে বসে খানা খাইতেছি। তখন আমি সাথে সাথে বাইরে গেছি, বাইরে হইয়া রিক্সা নিয়েছি, রিক্সা নিয়ে, কিন্তু ওই ঠিকানাটা আমি ভুলে গেছি যে বাসায় গেছি। জি। প্রথমবার গেছি, পরবর্তীতে রাত্র 9টার দিকে ফোন রিসিভ করছে, ও রিসিভ করছে। ও তখন জ্ঞান ফিরছে, তখন আমি বলছি তুমি বলে মাথা ফাটা ফেলেছো, তুই মাথা ফাটাই দিয়ে গেছিস কিসের জন্য? আমি রাগ করে কথা বলছি, তুই কিসের জন্য মাথা ফাটাই দিয়ে গেছিস? তো কি মনে হয় তোকে আমি ভালোবাসি না? কয় না, তোমার জন্য আমি কিছু করতে পারলাম না, দেখো হয়তোবা তোমার সাথে আর জীবনে আমার কোনোদিন দেখা হবে না। কান্না কান্না কণ্ঠে বলছিল যে তোমার সাথে হয়তোবা আর জীবনে কোনোদিন আমার সাথে দেখা হবে না। আমি কই তুমি এরকম জায়গাটা বলতেছো কেন? এরকম করে বলবা না কখনো, কেন দেখা হবে না? অবশ্যই দেখা হবে। আমারই ভুল হয়েছে, যদি প্রথমে বলতাম তোমাকে আমি পালায়ে বিয়ে করতে তাহলে ভালো হইতো। ওকে। তখন ও আমায় বলতেছে থাক, আর তো আমার সাথে তোমার সাথে দেখা হবে না, কালকে আমার মোবাইলটা নিয়ে নিবে। তো পরবর্তীতে আমরা বললাম যে না, তুমি কালকে বাসা থেকে কোথাও বাইরে হতে পারবা, যে কোনো জায়গায়। যদি বাইরে হতে না পারি, আমি কালকে তোমার বাড়ির গেটের সামনে তুমি দাঁড়ায় থাকবে, আমি আসতেছি। আচ্ছা। তো আমাকে বললো কি ওই সময় যে তাহলে তুমি হোটেলে বলো ম্যানেজারকে যে তুমি বাসায় চলে যেতেছো, যাতে হোটেলের ম্যানেজার আমার মামাকে বলে তুমি বাসায় চলে যেতেছো। তো পরবর্তীতে আমি আইসা হোটেলে এসে বলতেছি যে কালকে সকালে আমি চলে যাব ঢাকায়, এখান থেকে আর কি হবে। সকালবেলা যখন চলে আসলাম, সাথে সাথে সকালে এসে স্ট্যান্ড এসে কক্সবাজার সায়েন্স সিটি কেন্দ্রের মোড়ে আমি একটা অটো রিক্সা, ওই যে সেগুলো আমি ঠিক করছি। ওখানে আসলে কি ট্যাক্সি চলে না, শুধু অটো রিক্সাই চলে, চিপা রাস্তা। তো তখন ওগুলা যে আস্তে আস্তে চলে সেই সময় আমি ধারণা করি নাই। তখন যখন চলতেছিল তখন চারদিকে, এদিকে সাগরের পার, এদিকে পাহাড়, এত সুন্দর কক্সবাজারের মনোরম দৃশ্য। আমি ওগুলা দেখতেছিলাম, ছোট ছোট ল্যাংটা বাচ্চারা গোসল করতেছে ঝর্ণার পানিতে, এবং আমি মোবাইলে ভিডিও করতেছিলাম আর দেখতেছিলাম। প্রথম বাদে বাদে ফোন দিতেছে, আমি তুমি কোথায় আছো? আমি অমুক জায়গায় দাঁড়িয়ে আছি, তুমি তাড়াতাড়ি আসো। তো পরবর্তীতে আমি ড্রাইভারকে মোবাইল দিলাম যে কোন জায়গা, তুমি তো ভাই চিনো, ও যে জায়গায় যেতে বলে মেয়েটা সেই জায়গায় যাও। তখন ড্রাইভার সেই কথা শুনে সেই মতো গাড়ি চালাইছে ওদের বাসায়। বাসার সামনে একটা কাঁচা রাস্তা নামাইছে।
তো সুপারি বাগান আছে পাশে, সুপারি বাগানের পাশেই তারা দিয়েছে, পরনের ড্রেস, মাথার ব্যান্ডেজ খোলানো, সিলি যে করছে, মাথা চুল কেটে ফেলাইছে এখান দিয়ে, ওনাদের ঢাকা, একটা মোবাইল হাতে, স্যান্ডেল। জি। সেই অবস্থায় আমি তাড়াতাড়ি উঠো, কভার টভার কিছু নেই, ভাই কভার টভার কোনো কিছু আসেনি, দাও তাড়াতাড়ি। তো কভার টভার দিছি। এখন তো ওই যে ঢালটা তো ওইটা ওঠে না, তখন ও তো আমায় বলতেছি, তুমি কি স্টুপিড, তুমি এই জিনিসটা বোঝো না, তুমি এটা কি নিয়ে এসো, এইটা নিয়ে কি তুমি আমার নিয়ে পালাইতেছো? আমার বাড়ির লোক যদি কেউ এখন দেখে, আমি কিন্তু তোমার বাঁচাতে পারবো না, আমারও মারবো তোমারও মারবো। জি। আমি কই, বলো কি? তখন আমি সেঞ্জেলার বলতেছি, তখন সেঞ্জেল বলে, আমার কি দোষ ভাই, আপনি দেখে উঠবেন না? আমি সেঞ্জেল বলতে, তুই কি ভাবছো যে আমার একলা মারবো? আমারও তো মারবো, তোর গাড়ি সহকারে ভাঙবো। তো সেঞ্জেলা বলেন কি ভাই, আমার গাড়ি ভাঙবো, আমি গরিব মানুষ। তো আমি কই তাড়াতাড়ি, তখন ও বলতেছে, আমি সাথে সাথে, ও আমার বলতেছে সাথে সাথে বিপদের দোয়া পড়ো, বলতেছে দুজন বল তুমিও পড়ো। এখন বিপদ এই মুহূর্তে যদি কেউ ধরে ফেলে তাহলে রক্ষা নেই, কোন রকম করে ডালটা দিয়ে ওরে কোন রকম করে, একটা কভার ছিল, কভার ধরা ঢেকে রাখছি, আর আমার তো কি চিনে নেওয়া এলাকা, কোন রকম করে ঢাল দিয়ে ওঠার পরে যখন নাকি ব্রিজ ডালার পথে উঠছে, তখন মোটামুটি আর কি চলতেছিল। আচ্ছা। তখন ওই আমার ইচ্ছা মতন মানে করতেছে, তুমি হালুম যে এত বোকা, আমি তো জিনিস বললাম, এখন যদি কি এই মুহূর্তে ধরে ফেলায় তাহলে কি অবস্থা হইব। ওকে। আমি ওই সময়টা খুব ভীষণ ভয়ে ছিলাম। তো পরবর্তীতে এখন একটা সিএনজি স্টেশনে গেছি, সিএনজি স্টেশনে গিয়ে ওটা আমরা চেঞ্জ করছি। আচ্ছা। চেঞ্জ করার পর ডাইরেক্ট টেকনাফ। আমরা জিজ্ঞেস করলাম যে ঢাকা যাবে না, কোথায় যাবা? আগে টেকনাফ যে আমরা বিয়ে করবো, তারপরে ঢাকা। টেকনাফ যেতে যেতে রাত্র হয়ে গেছে, তো সন্ধ্যাবেলা ওখানে গিয়ে হোটেলে ভাড়া নিলাম। হোটেলে জিজ্ঞেস আপনারা কি হন? আমরা বলছি স্বামী স্ত্রী। ওকে। তিনি মিথ্যা কথা বলতে হয়েছে, আমাদের মিথ্যা আসেনি, সেই সময় আমরা স্বামী স্ত্রী ছিলাম না। সো সেই সময় আমার পরিচয় দিতে হয়েছে, যে অন্য পরিচয় দিতে হয়েছে। তো আমি বলছি, তো ওরা বলছে যে নাম ঠিকানা লেখেন, আপনাদের সাইন দেন। ওকে। তখন নাম ঠিকানা, তখন আমার নাম ঠিকানা লেখছি। এখন হোটেল বলতেছে যে আপনার ওয়াইফের নাম ঠিকানা। আমি গুগলে লেখবো, শ্বশুরের নাম তো আমি জানি, দাও তোমার লেখার দরকার নেই, তুমি লেখাইটা নিয়ে ভিতরে। এই আমি বলতেছি, বাইক না, তুমি আর রুমটা দেখাই দাও, তুমি রুমে যাও, আমি তোমার নাম ঠিকানা লিখে নিতেছি। আচ্ছা। তো শ্বশুরের নাম তো আমি জানি, তো এই সময় আমি নাম ঠিকানা, তো ম্যানেজার হাইসা দিছে কথা বলার পরে, ঠিক আছে একজন লেখলেই হয়, সিগনেচার করে চলে গেলাম। আচ্ছা। তো আমরা ওই দিনকে এক রাত ওখানে কাটালাম। তো আমার সাথে ও তো ভীষণ ভয় পাইতেছে। তখন সেই সময় তো আমি খুব মানে মনের মানুষ কাছে অ্যাকচুয়ালি জীবনে কখনো একটা মানে মেয়ের সাথে এরকম রাত্রে একাকি বা ই হয় নাই, মানে এক কোণে গিয়ে এরকম চুপচাপ করে বসে রয়েছে, মানে কোনো কথা বলতেছে না। তখন আমি বলতেছি, আমরা তো পালাই চলে আসলাম। এর মধ্যে আম্মু ফোন দিচ্ছে, আর আম্মু ফোন দিচ্ছে বলতে আমি বললে তো আমরা বিয়ে করে ফেলেছি। আর আম্মু ফোন দিচ্ছে, আমরা বলছি আমরা বিয়ে করে ফেলেছি। অনেক কান্নাকাটি করেছে, বাবা বিয়ে করছো, যাই করছো, তোমরা চলে আসো, আমরা মাইনানো। ওকে। ভাই নাকি হাসপাতাল, সব মানে ফ্যামিলি, পুরো ফ্যামিলি নাকি হাসপাতাল ওই সময় বলতেছে। আল্লাহ রাসূলের দোহাই দিতেছে। তখন আমি বলি যে না, বিয়ে না করা পর্যন্ত কোনো কিছুতে যাওয়া যাবে না, আগে বিয়ে করতে হবে। আমরা তো বইলা দিছি বিয়ে করছি। তখন দুজন ডিসিশন নিলাম যে কিভাবে বিয়ে করা যায়। তো আমরা ওখানে এক রাত তো থাকলাম, এক রাত থাকার পর তারপরের দিন সকালে এখন এক জামা পরে আসছে। তখন আমি মার্কেটে গেলাম, মার্কেটে গিয়ে জামা কাপড় কিনে নিয়ে আসলাম। তো পরার পরে এদিকে আমাদের বাংলাদেশের টাকা শেষ হয়ে গেছে, এখন সিঙ্গাপুরের ডলার আছে। তখন ওরা আমি বললাম যে বাংলাদেশের টাকা তো শেষ হয়ে গেছে গা, আমার কাছে সিঙ্গাপুরের ডলার আছে। আর দিনটা ছিল শুক্রবার আর শনিবার, মানে ব্যাংক বন্ধ, ডলার তো চেঞ্জ করতে পারিনি। তখন ওর কানে দুটা রিং ছিল 3 রত্তির সোনার, সেই রিং 3টা আমার হাতে তুলে দিয়েছে, এই 2টা বিক্রি করে শিগগির এখান থেকে ভাগো। আমি কেন? আমার চাচা একটা রেবে চাকরি করে, ওনারা মোবাইলের নেটওয়ার্ক দেখে আমাদের খুঁজে ফেলাইবো যে আমরা কোথায় আছি। তো পরবর্তীতে আমি কই না, এটা আমি কখনোই বেচতে পারবো না, ইম্পসিবল। ওই জন্য আমরা এক রাত এখানে থাকবো, থেকে তারপর দিন ডলার ভাঙায় তারপর যাবো। বলে না, এখান থেকে তাড়াতাড়ি। তো ওরে নিয়ে তারপর সোনার দোকানে গিয়ে আমরা 3000 টাকা ঋণ বিক্রি করি, কুমিল্লার বাসে ধরি। কুমিল্লাতে কেন বাস ধরলেন? আমি ওরা বলতেছি যে, ও বলতেছে কোথায়, আমি বলছি কোথায় যাবা? ঢাকায় তোমাদের বাড়িতে। ও ঢাকা গিয়ে বিয়ে করবো। আমি কই না, আমরা বিয়ে করলে কুমিল্লায় বিয়ে করবো। কুমিল্লায় কেন? আমার মাথায় ওই সময় কি খেলতেছিল আমি নিজেও জানি না। আমি বলতেছি যে ঢাকা গেলে আমার পরিবারের লোক কেউ দেখলে তোমার মারধর করে তারাই দিবে, আর আমার বাসায় আটকে রাখবে, ঠিক আছে? সুতরাং আমার বাড়িতে ঢাকায় যাওয়া সম্ভব না, আগে আমরা বিয়ে করি, কোন জায়গায় গিয়ে তারপরে একটা ডিসিশন নেবো কোথায় যাব। তো পরবর্তীতে আমরা কুমিল্লার বাস উঠলাম, টিকিট কাটলাম, সারা রাত্র রাত্রেবেলা উঠলাম, ওটা পরে জার্নি। বাসে এরকম ও বমি করতেছিল, মানে পছন্দ রকমের বমি করতেছিল। তো এখানে একটা সমস্যা, বিডিআর চেক ছিল। বিডিআর চেক বলতেছে যে পুলিশ বিডিআর চেক। তো বিডিআর চেকে আমাদেরকে, আমি বলতেছি দেখো আমাদের কিছু জিজ্ঞেস করবো না। বিডিআর চেক আছে ওখানে, বিডিআর চেকে জিজ্ঞেস করছে। আমি বিডিআর কিছু বলে নাই, বিডিআর জিজ্ঞেস করছে আপনারা কেন বলছেন স্বামী স্ত্রী। ও যখন বাসে উঠছে, বাসে এরকম বমি করছে, আমি নিজেও বমি বমি ভাব। সারা রাত্র বাসে আমি না নিজে না ঘুমিয়ে আমার বুকে ওর ঘুম পাড়ায় নিছি, তুমি ঘুমাও। নিজের জায়গাটা খালি করে আমি চিপার মধ্যে বসে ওরে সারা রাত্র ঘুম পাড়ায় নিছি, যাতে ওর একটু কষ্ট না হয়। তারপর আমরা কুমিল্লা চলে গেলাম।
ভোর সকালে 5টা বাজে কুমিল্লা নামলাম। কুমিল্লা নামার পর ওইখান থেকে সিএনজি নিলাম। সিএনজি ড্রাইভারে বললাম কি ভাইয়া আমাদের একটা যে কোনো একটা আবাসিক হোটেলে নিয়ে ওঠাও। তখন উনি একটা হোটেলের সামনে নিল, তো ওনারা বিয়ের ডকুমেন্ট চাই, বিয়ের ডকুমেন্ট না চাই হোটেল ভাড়া দিবে না। আচ্ছা, আবাসিক হোটেলটাতে। হ্যাঁ, তখন তার পরবর্তীতে আমরা এখন কি করব, তখন দেখলাম যে একটা সোনালী ব্যাংক নিচে শাখা সোনালী ব্যাংক উপরের হোটেল। তখন আমরা ওখানে একটা হোটেল ভাড়া করলাম স্বামী স্ত্রী পরিচয় দিয়ে, যে 8টা বাজে ব্যাংক খুলবে, ব্যাংকটা খুললে ডলারটা চেঞ্জ করে আমরা কাজে বসে চলে যাব, বিয়ে করে তারপরে এখন আপাতত এখানে। তো এখানে থাকতে পারলাম না, কিছুক্ষণ পরে দেখি যে একটা লোক আছে দরজার মধ্যে টহল দিয়েছে, আপনাদের বিয়ের ডকুমেন্ট দেখান। নিচে পুলিশ টহল দিতেছে, এরকম আমার একটা ভয় দেখাইলো, আমার এখান থেকে কিছু দিয়ে আপনার এখান থেকে কাইটা পড়ে না তো পুলিশে ধরবো। তারপর ওই লোকের 200 টাকা দিয়ে ওইখান থেকে আমরা হোটেল থেকে বাইরে হয়ে যাই। এখন তো পকেটে 1 টাকাও নেই বাংলা টাকা, ওই গাড়ি ভাড়া 3000 টাকা শেষ হয়ে গেছে, 3000 টাকা শেষ হয়ে। তখন রিক্সা ঠিক করলাম, রিক্সা বললাম যে ভাই এখানে যে কোনো সোনালী ব্যাংকের একটা শাখায় যাও। তখন একটা মেন শাখায় নিয়ে গেল, রিক্সাদার বললাম তুমি দাঁড়াও ভাই আমরা টাকাটা চেঞ্জ করে আসতেছি। রিক্সা আল্লাহ বলতেছে ঠিক আছে। তখন আমরা ডলার চেঞ্জ করলাম, ওইখান থেকে ডলার চেঞ্জ করে এসে দুজনে নামলাম। নামার পরে রিক্সাদার বললাম একটা আবাসিক হোটেলে যাও। তখন কুমিল্লা মহাসড়কের সাথে আবাসিক হোটেল। তো হোটেলে আমরা স্বামী স্ত্রী পরিচয় দিয়ে, স্বামী স্ত্রী পরিচয় এখানে কিছু আমি এমনিতেই মোবাইলে রিং বাজাইতেছিলাম, মানে মোবাইলে রিং বাজে লিংটন বাজে কথা বলতেছি, যে জানি যে এখানে স্বামী স্ত্রী ধরা না খেলে হোটেল ভাড়া দিবে না। তখন আমি বলতেছি যে হ্যালো, হ্যাঁ আমি এমনি বলতেছি হ্যালো আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? একটা সমস্যা গেছে, আপনার ভাবির তো লাকিস টাকিস সহকারে আমরা তো গাড়ি মিস করে ফেলাইছি, গাড়ির মধ্যে লাকিস টাকিস সব রয়েছে, এখন কি করি উপায় বলেন তো? এখন তো পর নির্দেশ সেলার কামিজ পরা সবকিছু ওইখানে রয়েছে, আমরা তো কুমিল্লা ঘুরতে এসেছি, তো এখন তো কি অবস্থা, মানে ম্যানেজার উড়ে দাঁড়ায় দাঁড়ায় কত কথা বলতেছি, মানে এরকম কথা বললাম। তখন ম্যানেজার বলতো যে আসলে আমরা স্বামী স্ত্রী তখন কথা বললাম। তো পরবর্তীতে গেছি আপনি যে আমরা আজকের রাতের জন্য আমরা 2 দিনের জন্য রুম ভাড়া করতেছি। আচ্ছা আপনার স্বামী স্ত্রী? হ্যাঁ। আর কোনো কিছু জিজ্ঞেস করে নেই। তারপর আমাদের সিগনেচার নিল, সাইন টাইন করে নাম ঠিকানা লেখার পরে আমরা ওখানে রুম ভাড়া করলাম, আরেকটা তো ওখানে কাটাইলাম। তবে তারপর দিন সকালে বিয়ের উদ্দেশ্যে, এখন ও শুধু আমার পাগল হয়ে গেছে, বিয়ে করবা কখন, বিয়ে করবা কখন, ঠিক আছে। তখন আমি সকালবেলা আমরা বিয়ের উদ্দেশ্যে বাইর হলাম। আচ্ছা, সেই আবার সেই অটো রিক্সা, এখন কাজী অফিস খুঁজতে বের হয়েছি। তখন অটো রিক্সা বললাম যে এখানে কোনো রেজিস্ট্রি অফিস আছে বিয়ে পড়া এরকম? দেখেন আমি তো দিকে যাবো না, আপনাদের সামনের পথে দিয়ে রিক্সা উঠলে রিক্সাওয়ালা আপনাদের নিয়ে যাবে। তখন রিক্সা উঠে আমরা চলে গেলাম কাজী অফিস। তো এখানে কিছু রোমান্টিক ঘটনা হইতেছে, যে এখানে কিছু একটা ঘটনার মধ্যে যে রিক্সাওয়ালা কি করছে, আমাদের কাজী অফিসে না নিয়ে আমাদেরকে নিয়ে গেছে একটা পার্কে, কুমিল্লা ন্যাশনাল পার্ক। কেন জানি না কি জন্য, ওকে ভাড়া 20 টাকা বেশি দিছি, ঠিক আছে। বলতেছে যে এটার ভিতরে কাজী অফিস, আমরা জানি না, এখানে ভিতরে গিয়ে দেখি ন্যাশনাল পার্ক। তখন আমরা বলতেছি দেখছো মানুষ কত বড় খারাপ মানুষ, যে কিরকম বিপদের সময় আমাদের সাথে উপহাস করলো। তার পরবর্তীতে আরেক রিক্সাওয়ালা ডাকছি, এক চাচারা ডাকছি, চাচারা বলছে রেজিস্ট্রি অফিসে নিয়ে যেতে। চাচাই নিয়ে গেছে জমি রেজিস্ট্রি অফিসে, যে বিয়ে করে সেখানে জমি রেজিস্ট্রি অফিস নিয়ে গেছে। তো চাচারা বলছে চাচা এটা তো জমি রেজিস্ট্রি অফিস। কত বাবা কোন অফিসের কথা বলছো, এখন মুরব্বী কি বলবো, আমরা বলছি যে বিয়ে যেখানে পড়ায় সেখানে। তখন ও বলছে ও আমি তো বাবা চিনি না। পরবর্তীতে আরেক রিক্সাওয়ালা ডাকছি, ও বলতেছে ওই লোকটা বোধহয় চিনে। তো ওই লোকটা ডাকছি, ডাকার পরে এই যে রিক্সাওয়ালা ডাকছি, রিক্সাওয়ালা ডাকার পরে বলতেছে যে চাচা আমরা তো সমস্যায় পড়ে গেছি, বিশাল সমস্যায় পড়ে গেছি। কি সমস্যা? চাচা বলতেছে কি সমস্যা? আমি অনেক সমস্যা। তোমরা কি বিয়ে করবা? চাচা আপনি বুঝলেন কেমনি? এর আগে আমি 2-4টা বিয়ে পড়েছি। রুবেল তারপর রিক্সাওয়ালা আমাদের ওখানে কাজে বসে নিয়ে গেল, রিক্সাওয়ালা উকিল বাপ হইল নিজে। তারপর আমাদের 1 লক্ষ টাকা জন্মহরে আমাদের বিয়ে হলো। ওখানে কাবিনের টাকাটা কম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে রিক্সাওয়ালা বলছে যে কাবিনের টাকাটা কম দেন। তারপরে কাবিনের টাকা আমরা ওখানে 1 লক্ষ টাকা জন্মহরে আমাদের বিয়ে হলো, নিকানামা হলো। সাথে সাথে কুমিল্লা 10 কোটিকে পুট আপ করে নিয়েছে, আমাদের 1 কপি দিয়ে দিল। তারপর আমরা ওখান থেকে চলে আসলাম কুমিল্লা শহরে, গিয়ে বিয়ের মার্কেটিং করলাম, হাতের চুড়ি, নাক ফুল, তারপর ওর জন্য জামা কাপড়, জুতা। চাচাকে নিছেন সাথে? হ্যাঁ, চাচাকে সাথে নিছেন? সাথে। চাচা যেহেতু উকিল বাপ, চাচারা তো নিতে হবে। তারপরে চাচার রিক্সা করে, চাচার যখন চাচার রাত্র হয়ে গেছে যখন, তো চাচা বলতে তোমরা হোটেলে ফিরে যাও বাবা, আমি তো গরিব মানুষ, তোমরা উকিল বাপ দিছো কিন্তু আমি তো তোমাদের ওরকম করতে পারলাম না। যাই হোক চাচা এরকম বলার পরে চাচাকে বিদায় করে দিয়ে হোটেলে চলে আসলাম। আচ্ছা, তো হোটেলে চলার পর আসার পরে তখন আমি ওকে বলতেছি নাও তোমার বিয়ে করছি, এখন দাও তোমার কাবিননামা তোমার কাছে, তুমি বিয়ে করতেছিলে, বিয়ে করছি না। তো সেই সময় আমি
ওরে বলতেছে তুমি তো মোবাইলে অনেক পাকনা পাকনা কথা বলতো, তো আর আমি হাসির মাধ্যমে দুটা গালের মধ্যে চট দিছি যে মোবাইল তো অনেক পাকনা পাকনা কথা বলছে, এখন তো একটা কথা বলতে পারতেছ না। কিছু বলে না, সে সময় হাসতেছিল। ওকে, তো অনেক কথা বলছি, আমার তখন আমার জড়ায় ধরছে, জড়ায় ধরে বলছে যে না, আমি বিয়েটা এই কারণে বলছি কারণ তোমাদের আমার একটা ডকুমেন্ট দরকার, এখন ডকুমেন্ট আছে, এখন কোনো ভয় নেই। এদিকে ওর মা বারবার ফোন দিতেছে, বাবা দোহাই তোমরা কক্সবাজার ফিরে এসো। এই দিক দিয়ে আমার টাকা পয়সাও প্রায় শেষ হয়ে আসছিল, কারণ আমি টাকা পয়সা বেশি নিয়ে যাইনি, Okay. বাংলাদেশের 1 লক্ষ টাকার মতো নিয়ে গেছিলাম বিপদের মুহূর্তে। এই সময়টার মধ্যেও আপনি ফ্যামিলিকে কিছু যোগাযোগ করেনি, কোনো না, কিছু জানাননি? কোনো যোগাযোগ করিনি। যখন ওর মা এরকম করে কান্নাকাটি করতেছে, তখন আমরা বলতেছি চলো আমরা তো সাগরের মাঝখানে একটা পাড়ি গেটে, কিন্তু তোমার পরিবার রাজি আছে, তোমার পরিবার রাজি হলে আমার পরিবার এমনিতে রাজি হয়ে যাবে। যতদিন রাজি না হচ্ছে ততদিন ওনারা আমাদের কক্সবাজার বলে বাসা ভাড়া করে রাখবে, তো আমরা ওখানে যাই। Okay. পরে বুঝে ঠুজে অনেক কষ্টে ও যাতে রাজি হয় নাই, অনেক বোঝানোর পরে তো ও রাজি হয়েছে। কোথায় ভাড়া করে রাখবেন? কক্সবাজার। কক্সবাজার। ওকে, তো ওর তো মাথা ফাটা ছিল, ও নিজের হাতে গোসল করতে পারতো না, মাথার মাঝে শ্যাম্পু দিয়ে দিতাম, যে নিজের হাতে খাওয়াই দিছি। প্রতিটা মুহূর্ত ওর সাথে আমি ছিলাম। তো পরবর্তীতে তারপর দিন সকালবেলা আমরা ব্যাগটি গুছে আমরা কক্সবাজার চলে গেলাম। কক্সবাজারের বাসে রওনা হলাম। ও রাত্রে চলে যাওয়ার পরে শালা বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল, তো দাঁড়িয়ে থাকার পর আমাদের রিসিভ করে নিয়ে গেল। মানে ওদের বাড়িতে? না, ওদের বাড়িতে নিয়ে আমাদের একটা কটেজ হোটেল উঠেছে। মানে আলটিমেটলি তো আপনারা ওদের ফ্যামিলিতে যাওয়ার জন্যই আপনারা গেছেন কক্সবাজারে? হ্যাঁ। হ্যাঁ, ওর চাচা এবং মা আসলো, আসার পর ওর চাচা বলতেছে যে কালকে তোমরা তো জার্নি করে আসছো, পাসপোর্ট কাবিননামা দেখলো সবকিছু ঠিক আছে, তখন বলতেছে যে তো তোমরা জার্নি করেছো, তোমরা আজকে রেস্ট নাও, কালকে আমরা ডিসিশন জানাবো তোমাদের কি করা যায়। তাই কালকে দুপুরবেলা ওর চাচা এবং ওর মা আসছে, আমরা একসাথেই ছিলাম। তারপর ওর চাচা এবং মা আইসা, ওর চাচা এসে বলতেছে 3টা শর্ত। 1 নম্বর শর্ত কাবিন 10 লাখ টাকার হবে, 2 নম্বর শর্ত দেনমোহর পরিশোধ করতে হবে, 3 নম্বর শর্ত গার্জিয়ান নিয়ে আসতে হবে। আমি বলছি কাবিন 10 লক্ষ টাকা না, 25 লক্ষ টাকার কাবিন হোক, আমি দেনমোহর পরিশোধ করবো ইনশাল্লাহ, আর আমার একদিনের সময় হোক, আমার গার্জিয়ান আমি নিয়ে আসবো। এই কথা বলার পর চাচা বলতেছে না, তুমি এখন এই মুহূর্তে আমার গার্জিয়ান নিয়ে আসবো। আর এই দিক দিয়ে এই সময় আমার পরিবারের লোক জানাই দিচ্ছে ওর আম্মু, ওই যে ওর নাম্বার থেকে আগের নাম্বারে ফোন করতো, ওই নাম্বারে ফোন দিয়ে বলেছে যে আপনার ভাই আমার মেয়েকে নিয়ে পালাইছে। তখন আমার পরিবার লোক সব আমার ভাইয়েরা ফোন দিছে, ফোন দিয়ে বলছে তুই কোনো চিন্তা করিস না, যে তুই কইলে ফেলাইছাস, আমরা আসতেছি, তুই ওদের সাথে কোনো উল্টা পাল্টা করিস না, যা বলে তা শোন। চাচা বলতেছে তুমি তোমার গার্জিয়ান আনতে যাও। এর দিক দিয়ে আমার পরিবারের লোক প্ল্যান করছে যে ওরে আসতে বলো, আমরা তো কক্সবাজার চিনি না, ও আমাদের আইসা নিয়ে যাক। তো ওদের সাথে আমার পরিবারের সাথে কি কথা হয়েছে আমি জানি না। তো পরবর্তীতে আমি বলতেছি না, আমি কিছুতেই যাবো না। তখন ও আইসা আমার বলতেছে ওরা ডাইকা নিয়ে গেছে রুমের মধ্যে, আলাদা রুমে। ওই আমার আইসা বলতে তুমি তোমার ভুলে যাবে না, আসবে বিষয় এরকম বলতেছে। আমি আমার পরিবারের সবকিছু ছেড়ে দিয়ে তোমার জন্য এখানে চলে আসছি, আর তুমি আমি বলতে তোমার আমি ভুলে যাবো, এটা ইম্পসিবল, আমি তোমার জীবনে কখনো বলতে পারবো। তখন আমিও কান্না করতেছি, ও কান্না করতেছে। তখন ও বলেছে যে মা এবং চাচা বলতেছে যে তুমি আমার ভুলে যাবে। আমি বলছি আমি কখনোই তোমার বলবো না। ও আমার হাত ধরে রাখছে এই মুহূর্তে, ওর চাচা এবং ওর মা এবং ওর ভাই, ওর 2 চাচা আমার হাত টানতেছে এবং ওর হাত টানতেছে, তাই না আমাদের হাত ছুঁয়ে দিতে পারে না। আমি বলতেছি তুমি কি আমার সাথে যাইবা? কহ আমি তোমার সাথে চলে যাবো, চলো। একদম। কেন হাত টানাটানি করবে? আপনি তো বললেন যে আপনার ফ্যামিলির লোকজন আসতেছে, তারপর ওরা বলছে যে তুমি এই মুহূর্তে গিয়ে তোমার গার্জিয়ান নিয়ে আসবা। তো আপনার ফ্যামিলির লোকজন তো রাজি হয়েছে আসার হ্যাঁ, জন্য? রাজি হয়েছে, কিন্তু আমার বলছে এই মুহূর্তে গিয়ে তুমি তোমার গার্জিয়ান নিয়ে আসবে। এই মুহূর্তে আবার চলে যেতে বলছে? হ্যাঁ, আমার ঢাকায় গিয়ে গার্জিয়ান নিয়ে আসতে বলছে। তো আপনি বললেন যে আমার গার্জিয়ান অন দা ওয়ে, তারা আমি আসতেছে। বলছি এই কথা যে আমার গার্জিয়ান আসতেছে, দেখেন আমাকে একটা দিনের সময় দেন, একদিনের মধ্যে যদি আমার গার্জিয়ান না আসে আমি তাহলে যাবো ঢাকায়। ওনাদের আমি বারবার বলছি, এবং মেয়ের চাচার পায়ে ধরে, ভাই এইভাবে আমি পায়ে ধরে কান্না করছি, চিৎকার করে কান্না করছি। আমি চিৎকার করে বারবার বলছি যে দেখেন চাচা, মানুষে তো অনেক ভাবে অনেক ভুল করে, দেখেন চাচা আমি যদি এই মুহূর্তে আমার বাড়িতে যাই আমাকে মেরে আমাকে আর আমার আসতেই দিবে না। আমার শাশুড়ির পায়ে ধরে কান্না করছি, কিন্তু ওনারা কিছুতে আমার কথা শুনে নাই, বরঞ্চ আমাকে লাত্তি দিয়ে ফালাই দিছে। ওর চাচার পায়ে ধরছে, ওর চাচা আমার লাত্তি দিয়ে ফালাই দিছে, যে এইটারে দড়িদা বান, আর ওর 2 হাত এভাবে ধরে রাখছে যাতে আমাকে না থামাইতে পারে, এরকম করে 2 হাত ধরে রাখছে। পরবর্তীতে ওর চাচা এসে, এক চাচা এসে আমাকে লাথি মারছে বুকের মধ্যে, লাথি মারার পর ওর 2 হাত বান, ওর 2 হাত বাইন্দা এখানে ফালাই রাখ, এবং ভীষণ ভয় পাইছি সেই মুহূর্তে। তখন আমি ওদেরকে বলতেছি, চাচার পায়ে ধরে বলতেছি চাচা আমি আমার গার্জিয়ানদের যাবো, সমস্যা না, আমি যাইতেছি আমার গার্জিয়ানের জন্য। তখন এই কথা বলছি বাদে, তখন বলতেছি এখন তুই এই মুহূর্তে তোর গার্জিয়ানের কাছে যা। সাথে সাথে আমার রিক্সা দেখে আমার রিক্সা উঠাই দেয়। তখন আমি যখন রিক্সায় উঠি, তখন রিক্সায় আমি বলছি হয়তো বা আর জীবনে ওর সাথে আমার কোনোদিন দেখা হবে না, কারণ আমি ঢাকা যেতেছি, ঢাকা থেকে আমার গার্জিয়ান আসবে। আমার গার্জিয়ানের ফোন দিছি, বলছি যে আমার পাসপোর্ট মালামাল সব রেখা দিছে এবং আমাকে আপনাদের আনতে যেতে বলছে। তুই তাড়াতাড়ি চলে আস, তোর পাসপোর্ট 10টা বানাই তুমি, কোনো সমস্যা নেই, তুই শুধু ঢাকা ফিরে, কোনো সমস্যা নেই।
এই কথা যখন বলছে তখন আমার মনে গায়ে গেছে যে না, ওরা আর আসবে না এখানে। এবার আসবেন এখানে। সো ও আমাকে সারা জীবনের জন্য খারাপ ভাববে। তখন আমি সাথে সাথে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট যে কক্সবাজার, ওখানে গিয়ে আমি একটা সিভিল সার্জনের সাথে কথা বলি যে ভাইয়া এরকম এরকম ব্যাপার। তখন উনি বলে যে ভাইয়া আমি তোমার কিছু করতে পারতেছি না, কারণ আমাদের সেনাবাহিনীর কিছু করা থাকে না এখানে, তুমি পুলিশের সাহায্য নাও। আমি বলছি থানায় গেলে গোটা ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। তখন উনি বলেছে কক্সবাজার রেপ 7 যাও, ওনারা ব্যাটালিয়ন রেপ সরাসরি অ্যাকশন। তখন আমার বলে আগে বেটার তুমি কোর্টে যাও, কোর্টে গিয়ে একটা দরখাস্ত লিখো, মুহুরিতে দরখাস্ত লিখে পিটিশন তৈরি করে তারপর তুমি ওখানে যাও। তা আমি গিয়ে দরখাস্ত লিখলাম, মোহরি দিয়ে 200 টাকার দরখাস্ত লিখে আমি কক্সবাজার রেপ 7 যাই। ওই রাত্রে গিয়ে বিস্তারিত বলার পরে ওরা ওখান থেকে জিডি করে, জিডি করার পরে পরে ওরা সাথে সাথে ব্যাটালিয়ন র্যাব নিয়ে 14 জন র্যাব সদস্য নিয়ে গাড়ি নিয়ে মেয়ের পরিবার যেখানে আমরা হোটেলে ছিলাম সেই হোটেলে অ্যাটাক করে। হোটেলে এসে ওদের বিশ্রে পাওয়া যায়নি। পরবর্তীতে অফিসার আমার আইডিয়া দিল যে তুমি তাড়াতাড়ি এখন ফোন দিয়ে ওর চাচারে মারে বলো যে তুমি কক্সবাজার সায়েন্স কেন্দ্রের মোড় দাঁড়ায় আছো, তোমার কাছে টাকা পয়সা কিছু নাই, তুমি ঢাকার বাস মিস করছো, এখন তুমি কোথায় যাইবা। তখন মেয়ের চাচার আর মারে ফোন দেওয়া বলছি। তখন মেয়ের চাচার মা বলছে যে আমরা আধা ঘন্টার মধ্যে আসতেছি, তুমি দাঁড়াও। তো আমরা এখানে দাঁড়িয়েছি, আর র্যাব সিভিল বেশি দাঁড়ানো ছিল। ওরা আসছে, আসার পর 2 চাচা এবং মা আসছে, আসার পর র্যাব 2টা কেরাও করছে। ধরার পর র্যাবে বলছে যে ওর বউ এবং ওর কাবির নামা কোথায়, তাড়াতাড়ি দে। ছেলেটারে তুই কি হরানি করছস, মানে বিভিন্ন ধরনের প্রশ্ন করছে। পরে বলতে বলতে র্যাবের কাছে বলছে ঠিক আছে ওর বউ আছে, আমাদের কাছে আছে, ওর কাবির নামা সবকিছু, পাসপোর্ট সবকিছু আমাদের কাছে আছে, তাই ওর কাছে নিয়ে যা। চেঞ্জিতে করে তারপর সব ওর আম্মা এবং আরেক চাষা এখান থেকে পালাই গেছে। র্যাব ধরছে, এক চাষার ধরছে, আরেক চাষা দুধ দিয়ে পালাই গেছে, ওরা ধরতে পারে না, অন্ধকার তো। ওই চাষা ফোন দিয়ে ওদেরকে বলে দিচ্ছে, ওরা মেয়ে নিয়ে থানায় সিলিন্ডার করছে। থানার থেকে তখন আমরা গেছি আরেক চাষার বাসায়। চাচার বাসায় গিয়ে দেখি যে রুম তালা মারা। তখন আমি শুধু স্বীকার করতেছি যে রুমে তালা মারা, এত বড় তালা মারা। তখন তালা ভাঙতে পারেনি র্যাব, তখন ওসি ফোন করছে, আপনারা থানায় চলে আসেন, মেয়ে আমাদের এখানে থানায় আছে। র্যাবের অফিসার যে বলতেছে যে দেখছ ওরা কত বড় চালাক, এখন থানায় নিয়ে গেছে, এখন গোটা ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। আমায় বলতেছে, আমার বলতেছে তুমি থানায় যাও না, আমরা থানায় ফার্স্টে যাব, তুমি গাড়িতে বসে থাকো। ওনারা সবাই থানার উপরে যাওয়ার পরে পরবর্তীতে আমার ডাকানো হয়েছে। তখন আমি ডাকানোর পরে 2 জন র্যাব আমাকে ওই মুহূর্তে বলছিল বিষয়টা ভালো লাগতেছে না, তুমি পালায় যাও। আমরা বললাম যে তুমি পালাই গেছো গা, পরে আইসো, পাসপোর্ট সব পাইবা, তোমার গার্জিয়ান নিয়ে এসো, বিষয়টা ভালো লাগতেছে না। কিন্তু আমি যাই নাই সেই মুহূর্তে, কারণ আমি যদি পালাই যাই ও ভাববে আমার প্রতারক, আমি বেইমান। পরবর্তীতে ওসি আমায় ডাকছে, আমি ওসি গেছি, সামনে গেছি। তা যাওয়ার পরে মেয়ের মারে ডাকছে এবং আমারে ডাকছে। মেয়ের মা বলছে যে ওসি বলতেছে যে ছেলের পরিবারের লোক রাজি আছে, ছেলের পরিবারের সাথে এই মাত্র আমরা কথা বলছি, তো আপনারা রাজি হয়ে যান। ছেলের পরিবার আসতেছে কক্সবাজার আগামীকাল, তো সুতরাং এর মধ্যে আর ই করে লাভ নেই, আপনারা পারিবারিক মিল হয়ে যান। তো এই কথা বলার পরে মেয়ের মা বলতেছে যে না, ওর কাছে মেয়ে দিব না, আপনি বললে তো হবে না, আপনার মেয়ের বলতে হবে। তখন মেয়েকে আনা জানাচ্ছে, ও আমার সামনে যখন দাঁড়া করাইছে, আমি তো ভাবছি যে ও আমার কথাই বলবে। ও আমার সামনে দাঁড়ায় বলছে আমার ডিভোর্স দিবে। ভাই আমার চোখের সামনে দাঁড়ায় বলছে আমার ডিভোর্স দিবে। যখন আমার বলছিল আমার ডিভোর্স দিবে, তখন আমি ওসির সামনে বলছে যে ও আমাকে যদি ডিভোর্স দেয় তাহলে আমাকে বিয়ে করলো কেন স্যার, আর এত কিছু করার কারণ কি? আর মাথা হাত দিয়ে এমনি দেখা যাচ্ছে মাথা আমি ফাটাইছে। কে ফাটাইছে? মাথা ও ফাটাইছে। হাত দিয়ে বলতেছে মাথা ও ফাটাইছে। তখন আমি ওসিরে বললাম যে স্যার আপনার কি বিশ্বাস হয় স্যার আমি ওর মাথা ফাটাইতে পারি? তখন ওসি ওর মাথার দিকে বললো যে না, এই মাথা আজকের ফাটানো না, এই মাথা 1 সপ্তাহ আগের ফাটানো হবে। ঘা শুকায় গেছে। ও আমার দিকে তাকাইতেছিল না, ওর মা আইসা ওর চোখের আড়াল করে রাখছে যাতে আমার চোখে চোখ না পড়ে। পরবর্তীতে যখন ওসি বলে যে ডিসিশন ফাইনাল, ও তোমাকে ডিভোর্স দিয়ে দেবে, তুমি 1 লক্ষ টাকা দিয়ে দিবে কাবিনের, তো তোমার পাসপোর্ট মালামাল তুমি চলে যাবে, আমরা কাজী ডেকে ডিভোর্সের ব্যবস্থা করে দিব। তখন আমি ওই আগের মাথায় বলছি সেই সময় ঠিক আছে, ও যদি আমার ডিভোর্স দিয়ে আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো। আমি সেই সময় আগের মাথায় বলছি যার জন্য করলাম চুরি সেই বলতেছে চোর, তো ও আমাকে ডিভোর্স দিয়ে দিলে আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো। তো এই কথা বলার পর ঠিক আছে তোমার টাকা দাও। আমি বলছি এই মুহূর্তে আমার কাছে 1 লক্ষ টাকা ক্যাশ নেই, আমার গার্জিয়ান আসার সময় দেওয়া হোক। আমার গার্জেনের সাথে কথা বলা দিছি, কথা বলা দেওয়ার পর আমার গার্জেন বলছে আগামীকাল আমরা আসতেছি। তো সে বললো তোমার 1 দিন সময় দেওয়া হলো। তো 1 দিন আমরা থানায় রইলাম। এখানে থানায় থাকার পর 1 দিন তো সারা রাত্র তো আর ঘুম নেই, আমি সারা রাত্র নামাজ পড়ছি। নামাজ পড়ে আল্লাহর কাছে বলছি আল্লাহ জীবনে যদি কোনো গুনাহ করে থাকি তুমি ক্ষমা করো, অন্তত আমি বিয়ে করছি তুমি ওর সাথে আমার মিলটা করাই দিও, জীবনের অন্য কোনো কিছু তুমি কেন আমার একটা হাত পাও চক্ষু যা খুশি একটা কেটে নিও, কিন্তু ওর সাথে আমার মিলটা করে দিও, ওরা ছাড়া আমি বাঁচবো না কোথা। আমি ফজরের নামাজ পড়ে সব বলছি এবং ঈশারের নামাজ পড়ে বলছি। সারা রাত আমি ঘুমাই নেই, থানার মধ্যে আমি সারা রাত জেগেছিলাম। আমি মোবাইলে কথা বলছি, সেই সময় নাইট ডিউটি এক অফিসার ছিল, আইসা আমার মোবাইলটা থাবাদা নিয়ে যেতে চেয়েছিল। আমার একটা থাপ্পড় মারছে অফিসার আইসা, এরকম মোটা এরকম লম্বা উঁচু ধরা। কার সাথে কথা বলতেছিল? আমি কথা বলতে চেয়েছিলাম আমার পরিবারের লোকের সাথে।
Okay. থাপ্পড় মারার পর আমি ওকে 200 টাকা দিছি। 200 টাকা দেওয়ার পরে ও চলে গেছে। তারপরের দিন সকালবেলা আমাকে ওসি ডাকছে। ওসি ডাকার পরে বলতে তোমার গার্জেন, আমাকে আমার গার্জেন আসতেছে। তো আমার গার্জেন সন্ধ্যা বিকেল 5টার দিকে, সেই সময় ওরা ওইখানকার যাই হোক যারা গণ্যমান্য ব্যক্তি ছিল তাদেরকে নিয়ে আসছে। নিয়ে আসার পরে ওরা আমাকে 54 মামলা তৈরি করছে। এখন আমার কোর্টে চালান করে দিবে 54 মামলা দিয়ে। আমার গার্জেন অলরেডি চিটাগাং পৌঁছে গেছে। তখন আমি অফিসে বলতেছি, স্যার আমার গার্জেন পৌঁছে গেছে, এই মুহূর্তে আমাকে এসব করার মানে কি? ওসি আমার কোনো প্রশ্নের উত্তর দেয়নি এবং আমাকে 54 মামলা দিয়ে আমাকে চালানের ব্যবস্থা করে। এবং সেই মুহূর্তে ও ওখানে তারা ওর স্টেটমেন্ট নেওয়া হয়। স্টেটমেন্ট? হ্যাঁ, স্টেটমেন্ট যখন নেওয়া হয় তখন ওই লিখিত স্টেটমেন্ট দেয়, সেই অনুসারে কেস তৈরি করা হয়। ও যখন নাকি সামনে ওখানে বসে রয়েছে, আমি এখানে দাঁড়ানো, আমার হাতে হ্যান্ডকাপ পরায় যখন ও আমার সামনে দেখতেছে, আমি শুধু ওর দিকে তাকাইয়া শুধু আমার চোখের পানি অটোমেটিকলি পড়তেছে। চোখের পানি আমি চাইতেছি না চোখের পানি আমার সামনে ফাঁকা, কিন্তু অটোমেটিকলি পড়তেছে। তারপর আমি স্যার আমার একটু হ্যান্ডকাপটা খোলেন, স্যার আমি একটু টয়লেটে যাবো। এই কথা টয়লেটের কথা বলতে গিয়ে বেসিং এর মধ্যে ইচ্ছা মতন চিৎকার পাচ্ছি, চিৎকার পাইরা পানি দিয়ে মুখ ঠুক দিয়ে আইসা যাতে ওরা না বুঝতে পারে। তারপরে আমি আইসা হ্যান্ডকাপ পরেছে। হ্যান্ডকাপ পরানোর পরে আমি বলছি যে স্যার হ্যান্ডকাপটা টাইট হয়েছে। এই কথাটা বলছি বাদে ও পুলিশ আমার একটা থাপ্পড় মারছে। আমার থাপ্পড়টা বড় কথা না, যখন অরুরে থাপ্পড়টা মারছে ও সরাসরি ফেস টু ফেস ভাই আমার দিকে তাকাইছিল, একদম ফেস টু ফেস তাকাইছিল। আমি ভাবছিলাম আমি ওই থাপ্পড়টা দিচ্ছে এই মুহূর্তে হয়তো ওই কিছু বলবে, কিন্তু সেই মুহূর্তে ওই কিছু বলে নাই। ওই শুধু তাকাইয়া চাইছিল এবং আমাকে থাপ্পড় যখন দিচ্ছে, আমার তো থাপ্পড় লাগে না, আমার মানে কলিজার মধ্যে একটা বল্লম দা পার দিছে। ও এরকম করে আমাদের তাকাইছিল এবং আমার চোখে যদি চোখ না পড়ে ওর চাষারে বলতেছে যে ওর সামনে এসে দাঁড়াইতে। ওর চাষা কি করলো, ওর সামনে এসে দাঁড়াইলো, আমার কুকুরের মতো টাইনা নিচ্ছে, রশি দিয়ে বাইন্দা হ্যান্ডকাপ পরে কুকুরের মতো টাইনা নিচ্ছে। আমি বারবার পিছন দিকে চিৎকার করে ওর মারে এবং চাষার হাতে ধরে অনুরোধ করতেছিলাম যে দেখেন মানুষের জীবনে ভুল, হ্যাঁ আমি ছোট মানুষ, ভুল করছি, আমারে ক্ষমা করেন, আমি রেপ ডেকে ভুল করছি, আমারে ক্ষমা করেন, দেখেন আমার জীবনটা নষ্ট করেন না, আমার ভবিষ্যৎটা নষ্ট করেন না, আমার ফিউচারটা নষ্ট হয়ে যাবে। ওর মা এবং চাষার চিৎকার করে বলছে এবং পুলিশ আমাকে কুত্তার মতো টাইনা নিচ্ছে এবং ওরে বারবার বলছে যে সুইটি তুমি এরকমটা করো না, এরকমটা করা ঠিক হবে না, আমার সাথে তুমি এরকম বেইমানি করতেছো, এই বেইমানি করা ঠিক হবে না, কারণ কোনো মানুষের সাথে এরকম বেইমানি করা ঠিক না, পৃথিবীর কোনো মানুষের সাথে এরকম বেইমানি করা ঠিক না। সেই মুহূর্তে আমাকে টেনে হেসড়ে নিয়ে যেতেছিল এবং ও ওর বাসায় চলে যেতেছিল সুন্দরভাবে ওর চাষার সাথে। ও আমার দিকে একটা বার অন্তত ফিরা তাকায় না, একটা বারের জন্য। যতক্ষণ পর্যন্ত ওই সিএনজি করে বাসায় গেছে, যতক্ষণ পর্যন্ত ওর সিএনজি আমাকে রাস্তাতে টেনে নিয়েছে, কারণ কক্সবাজার থানার থেকে সাবজেল একদম সামনে, হাইটা নেই আসামি, আমাকে হাইটা নিতেছিল। যতক্ষণ পর্যন্ত ওর সিএনজি দেখা গেছে ভাই, আমি ততক্ষণ পর্যন্ত ওর সিএনজির দিকে তাকাইছিলাম। সাবজেলে নেওয়ার পরে আমাকে ওখানে সাবজেলের ভিতরে ঢুকায়। পরবর্তীতে আমি ওখান থেকে এক অফিসারে বললাম একটু মোবাইলে কথা বলার সুযোগ করে, আমার গার্জিয়ানরা ফোনটা বলতেছে আমাকে একটু চালান করে দিছে, আমাকে এখন জেলে নিয়ে যাবে। তখন এই কথা বলার পর আমার পরিবারের লোক এর সাথে যোগাযোগ বন্ধ। আমার মোবাইল টোবাইল সব জমা রাখছে থানায়, ইত্যাদি মানি ব্যাগ সবকিছু জমা রাখছে থানায়, পাসপোর্ট টাসপোর্ট সব থানায়। তো পরবর্তীতে আমাকে ওখান থেকে জেলে ট্রান্সফার করে দিল। তো আমি যেখানে গেছি ওখানে গিয়ে দেখতে ছোট্ট একটা ঘরের মধ্যে প্রায় 200-250 আসামি হবে। যখন জেলে ঢুকেছে আমার পাশার মধ্যে এইভাবে একটা লাত্তি দিয়ে ঢুকাইছে ভিতরে। ঢুকানোর পরে ওখানে দম বন্ধ, পায়খানার গন্ধ, দুর্গন্ধ, বিচ্ছিরি দুর্গন্ধ। আপনার স্টুডিওতে এতটুকু একটা রুম হয়, এই রুমটার মধ্যে 200-250 মানুষের গন্ধ, ঘামের গন্ধ, দুর্গন্ধ। মানে আমি আল্লাহ কোথায় না আমার রাখলা তুমি, দুনিয়ার জাহান্নাম আমার কোথায় না, আমি শুধু আল্লাহরে ডাকতেছিলাম সেই মুহূর্তে। তখন জেলা জিজ্ঞাসাবাদ করে কার কি কেস। তখন আমাকে জেলা জিজ্ঞাসা করছিল, ডেপুটি জেলা, উনি জিজ্ঞেস করছিল যে তোমার কেস কি। তখন আমি বলছি যে এরকম আমার কেসের কথা আমি বলছি যে এই বিষয়। তো উনি এই কথা শোনার পরে উনি সাথে সাথে সুবেদারের ডাইকা বলছে যে সুবেদার এই ছেলেটার দিকে একটু নজর রাখেন, এই ছেলেটার কেসটা একদম ভুয়া। তখন আমার বলে দিল যে কোনো সমস্যা হলে এর কাছে তুমি বলবা। তারপরে আমাকে ওইখান থেকে জেলে ঢুকালো। যখন ঢুকছি রাত্রবেলা গেছি, রাত্রবেলা যাওয়ার পরে চিরা আর গুড় দিছে ভাইয়া। প্রচন্ড ক্ষুধা সেই মুহূর্তে আমার, কারণ আমি গত রাত থেকে খাওয়া দাওয়া কোনো কিছু করিনি, মুখে চাবাই তো মন করতেছে না। কিন্তু তারপর আমি চিরা গুড় কুকুরের মতো, মানে কুকুর যেরকম মানুষ খাওয়া দিলে খাও খাও করে খায় না, ঠিক সেইভাবে আমি চিরার গুড় চাবাই খাইছি। কারণ ক্ষুধা, আমার নিজের ক্ষুধা আমি নিজে কন্ট্রোল করতে পারি না। তারপরে ওখানে এই সারা নামাজ পড়ে সবাই, জেলখানার নিয়ম কানুন ভাই অন্যরকম।
সেই নিয়ম কানুনের মাধ্যমে নিয়ম কানুন শিখাই দিল, এইভাবে চলতে হবে। তারপর আমি দীর্ঘ 6 মাস জেলে ছিলাম। আমি তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে আমার এই কপালে কহর ফেলাই দিয়েছিলাম, আমার আঁটুর মধ্যে দাগ ফেলাই দিয়েছিলাম। আমার জেলখানায় সবাই বলতো প্রেমিক পুরুষ। যে আমার এই কথা শুনতো সবাই চোখের পানি ফেলাইতো, যে ভাই তোমার এরকম। কতদিন ছিলেন জেলে আপনি? আমি দীর্ঘ 6 মাস জেল ছিলাম। এর মধ্যে আপনার পরিবার আপনার সঙ্গে দেখা করেনি? হ্যাঁ, আমার পরিবার লোক দেখা করছি, আমার পরিবার লোক সবাই আমার সাথে দেখা করছে। তো আমার বলেছে যে 15 দিন, যত তোর যে মামলা দিচ্ছে 54 মামলা, এই মামলা 15 দিন তো জামিন হয়ে যাবে। বল, তার 2 দিন পরে আরেকটা মামলা দিচ্ছে 7-9 ধারা, নারী নির্যাতন, অপহরণ, দর্শনের সহায়তা করিয়া, এই মামলাটা দিচ্ছে তারপর দিন। এবং কক্সবাজার মডেল থানার মামলাটা উকিয়া থানায় ট্রান্সফার করে নিয়ে গেছে, ওদের থানায় নিয়ে গেছে। তারপরে আমাকে 7-9 ধারা দিছে। এই ধারা দেওয়ার পরে আমার পরিবারের লোক অনেক চেষ্টা করছে, হাইকোর্টে নিয়েছে, কিন্তু মামলা জামিন হয় নাই। পরবর্তীতে ওদের সাথে আপোষ করছে, ওদেরকে 4-5 লক্ষ টাকা দিয়ে, 5 লক্ষ প্রায় 5 লক্ষ টাকার ইচ্ছুকে টাকা দিয়ে আমাকে জামিনে বাহির করে আপোষে 6 মাস পরে। এবং এই 6 মাসের মধ্যে জেলখানায় আমাকে চিঠি দিছি, এবং যখন নাকি আমি কোর্টে আসছি, কোর্টে ইসা দিয়ে আমি মোবাইলে পর্যন্ত কথা বলছি, ওর মার সাথে, ওর চাচার সাথে, ওর ভাইয়ের সাথে। ওর সাথে কথা বলেননি? ওর সাথে কোনো কথা বলতে দেয়নি, কথা বলার কোনো সুযোগ দেয়নি। ওই সময়ের পর থেকে এখন পর্যন্ত কি আপনার ওর সাথে কোনো কথা হয়েছে? হ্যাঁ, হয়েছে, পরে হয়েছে। আমি যখন বাইরে হয়েছি। কি জিজ্ঞেস করেছিলেন ওকে? ও কি বলেছিল? আমি যখন বাইরে হয়েছি, ওর ফ্রেন্ডের সাথে, আমার নাম রুবেল নামে একটা ছেলে ছিল, ওর ফ্রেন্ডের সাথে যোগাযোগ করি ফার্স্টে। পরবর্তীতে ওর ফ্রেন্ড আমার সাথে ওর কথা বলার সুযোগ করে দেয়। তখন ওর মাধ্যমে ওর কাছ থেকে জানতে পারলাম তুমি ওই সময় এসব কি কারণে বলছিলা। তখন উনি আমার এই কথাগুলোই বলছিল যে আমার পরিবার লোক বলছে তুমি না 2-3টা বিয়ে করছো, তুমি বকাটে ছেলে, তুমি ছেলে ভালো না, এর আগে 2-3টা বিয়ে করছো, তুমি প্রতিবার সফরে আসো, সফরে এসে এরকম খারাপ কাজ করো, এগুলা বলছে। যে আমার পরিবার লোক এগুলো আমায় বুঝাইছে। আর সেই সময় আমি প্রচন্ড ভয় পাইছিলাম, কারণ তুমি আমার চাচা আমার মারে রেপ দিয়ে মাইর খাওয়াইছো, বিভিন্ন ধরনের কথা, এই ধরনের কথা। আর আমি সেই সময় এগুলা ভুল যায়, আমি বলছি তুমি বিয়ে করছো আর তোমার বউ বাচ্চা আছে। তখন আমি বললাম যে আমার বয়স 24 বছর, আমি 24 বছর মধ্যে 3টা বিয়ে কি করে করি, আর 3টা বিয়ে যদি করি আমার বাচ্চা কাচ্চা কি করে হয়, এই 24 বছর বয়সে আমি, তুমি এগুলা কি করে বিশ্বাস গেল। তখন ওই কান্না করতেছিল, তখন ও আমাকে বলতেছে যে আমার ভুল হয়ে গেছে। আশেপাশে সে পুনরায় আবার আমার কাছে কান্না করতেছে, তুমি আমার এসে আবার নিয়ে যাও। তো পরবর্তীতে আমি বলছি যে আর সম্ভব হবে না, তুমি যদি একমাত্র পারো কোর্টে দাঁড়ায় যদি জজের সামনে বলতে পারো যে মহামান্য আদালত, আমি আমার পারিবারিক চাপে এই সমস্ত কথা বলতে বাধ্য হয়েছি, এবং আমি আমার স্বামীর জেল কাটাইছি 6 মাস দীর্ঘদিন, সেটা আমার পরিবারের চাপে পড়া, এখন আমি আমার স্বামীর চাই, তাহলে আমাদের দুজনের মিল হবে, এছাড়া আর কোনো সময় মিল হবে না। তো সামনের কোর্টে তুমি যদি ধারা করা, তুমি এই কথা বলবা। তখন ওর সাথে আমার যুক্তি হলো, ও বললো যে ঠিক আছে আমি এই কথা বলবো হালুম। আমার বলতেছে, আমার একটা SMS পাঠিয়েছিল যে হালুম তোমার যদি কোনো পেপারে সাইন করতে বলে তুমি জীবনও কোনো পেপারে সাইন করবে না। আমি আজও পর্যন্ত কোনো কিবরিয়া ভাই, আমি আজও পর্যন্ত কোনো পেপারে, আমার ভাইয়ের আমি পেপার টান্দা ছিঁড়া ফেলাইছি, আজও পর্যন্ত আমি কোনো পেপারে সাইন করিনি, এবং আমার কেসের কাগজটা পর্যন্ত আমি সাইন করিনি ভয়ে। এবং ও বলছিল যে SMS যে আমি কোনদিন কোনো পেপারে সাইন করবো না। তো পরবর্তীতে ওর কোর্টে দাঁড়ানোর করানোর কথা ছিল, আমি বলছি তোমার কোর্টে দাঁড়া করে বনে আসবে। এই দিক দিয়ে আমার সিঙ্গাপুরের IP লাগাই দিছে, সাথে সাথে এখান থেকে আমার IP বাইরে গেছে। IP বাইরে যাওয়ার পরে কোম্পানিতে জরুরি লোক লাগবে, তখন আমার চলে যেতে হবে। তো আমি কোর্ট ডেট দিয়েছি 1 তারিখে, এদিক দিয়ে আমার 4 তারিখে ফ্লাইট। তো আমি 1 তারিখে কোর্ট ডেট দিয়ে গেছি, যাওয়ার পর ওদিনকার কোর্ট জাস্ট পারমিশন দেয় নাই, ভিকটিম দাঁড়া করানোর পারমিশন দেয় না, মানে ওরা দাঁড়া করতে দেয় না। তো পরবর্তীতে না বললে আমি চলে গেছি, ওর নাম্বারে ফোন দিছি, ও আর এক ভাবির নাম্বারে পলাই এসে কথা বলতো টয়লেটের ভিতরে গিয়া। তো সেই নাম্বারে কল দিছি, তো এখন ওকে তো পাওয়া যাবে না। এই দিক দিয়ে আমার বাড়ির লোক টের পেয়ে গেছে এবং ওরাও টের পেয়ে গেছে। এই দিক দিয়ে আমার বাড়ির লোকের কাছে ওর মা ফোন দেওয়া করেছে, আপনার ভাই এখন তুই ওর সাথে যোগাযোগ করে। তার পরবর্তীতে আমার ভাই আমার ইচ্ছা মতন মারধর করছে, যে তোর এখন লজ্জা শরম হয় না, তুই এখন তুই এই মেয়ের সাথে কথা বলেছে, আমার মারধর করে, মানে মারছে অনেক, মারা বলেছে আর কোনোদিন এই মেয়ের সাথে কথা বলবে না, 6 মাস জেল খাটাইছে এই মেয়ে, তুই এই মেয়ের সাথে আর কোনোদিন কথা বলবি না। সিঙ্গাপুর যখন চলে আসি 3 দিন পরে 4 দিন পরে ওর সাথে যোগাযোগ করি, দেখো আমি তো এরকম সিঙ্গাপুর চলে এসেছি। তখনই আমার অবিশ্বাস করে, তখন বলে যে তুমি তো সিঙ্গাপুর গেছো, এখন তো স্বপ্নের জগতে চলে গেছো, এই কথা বলে। আমি কই দেখো আমি তোমার এখন তুই ভালো, আমি এখানে আসছি শুধু টাকার জন্য, অন্য কিছুর জন্য না, তোমার আমার ভালোর জন্য। তুমি যদি রাজি থাকো তোমার বাবা মা কেউ ফিরে পারবো না, আমাদের এখন পর্যন্ত ডিভোর্স হয় নাই, কিছু হয় নাই, সুতরাং তুমি আমাকে একটু সময় দাও। ও আমাকে সেই ওর মার কথা শুনে গালিগালাজ করছে, গালিগালাজ করে বলছে তুই আর মোবাইলে কোনোদিন ফোন দিবি না। আর বান্ধবীর মার সাথে আমি কথা বলছি, দেখে আমার বলছে তুই আমার বান্ধবীর মার কাছে কি বলছস, আর কোনোদিন এই মোবাইলে ফোন দিবি না। আমি শুধু চোখের পানি ধরেছি সেই মুহূর্তে। রাত 12টা বাজে, ছাদের উপরে যখন মানুষ ঘুমায় যেত, আমি রাতের উপর গিয়া জায়নামাজ বিছে আল্লাহর কাছে কান্দা বলতাম, আল্লাহ আমার জীবন আমি কি পাপ করছিলাম যার কারণে তুমি আমার এমন শাস্তি দিচ্ছ। বিশ্বাস করেন ভাই, আমি আজও পর্যন্ত একটা মিনিটের জন্য যদি আমি হাসি,
আমি 2 মিনিটের জন্য কান্না করি। আমি যদি একটু মনের মধ্যে সুখ আসে, মুহূর্তের মধ্যে আমার মুখটা মলিন হয়ে যায়। আপনি আমাকে কিছু কোশ্চেনের উত্তর দেন। আপনার স্ত্রীর সাথে বিয়ে হওয়ার পরে আপনি কত দিন যাবত বিদেশে গিয়ে থেকেছেন? 2 বছর এই 2 বছরের মধ্যে আপনার সঙ্গে আপনার স্ত্রী যোগাযোগ হয়েছে? যোগাযোগ হয়েছে প্রথম পর্যায়ে, তারপর একদিন আমায় বলছে যে কতদিন যাবত যোগাযোগ নেই? প্রায় 1 বছর সাথে যোগাযোগ নেই। এই 1 বছর কোথায় আছে, কিভাবে আছে আপনি জানেন? খবর নেওয়ার চেষ্টা করছে না, খবর নিছি, শুনছি যে ওই ভালোই আছে এবং ওর বিয়ের সম্বন্ধ আসতেছে, এরকমটা আমি শুনছি ওর দাদির মুখ থেকে। কারণ ওর দাদির সাথে আমি কন্টিনিউ কথা বলতাম যে ওর বিয়ের চলতেছে, হয়তো ওর বিয়ে হয়ে যাবে কোন একদিন। আপনি কেন তাকে বলতে পারেন না? আমি ওকে বলতে পারি না, কেন বলতে পারি না সে প্রশ্নের জবাব আমি জানি না। এই প্রশ্নের জবাব আমাদেরও জানা নেই, তবে কিছু কথা বলার আছে। একটা হচ্ছে যে মানুষটা আপনাকে ভালোবেসে এত দূর পর্যন্ত করে ফেললো, সেই মানুষটাই যদি কারো দ্বারা ডিমোটিভেট হয়ে, আমরা যদি আপনাকে বিলিভ করি, তাহলে বলতে হবে এভাবে যে কারো দ্বারা ডিমোটিভেট হয়ে, কারো দ্বারা আপনার সম্পর্কে বাজে কিছু শুনে আপনাকেই এত বড় শাস্তির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিতে পারে, সেই মানুষটাকে নিয়ে আপনি বাকি জীবন চিন্তা করবেন? আমি একটা জিনিস বুঝি সবসময়, যে ভালোবাসাকে সব লজিক দিয়ে বিচার করা যায় না। একটা মানুষকে যদি আপনি ভালোবাসেন, সে মানুষটা যদি আপনাকে শাস্তি দেবে, বা সে মানুষটা যদি আপনাকে শাস্তি দেয়, তাহলে শাস্তিটাই নাকি মানে অমীয় হয়ে যায়, মানে এটা নাকি সুধা হয়ে যায়। তবে এটা পেইন, অনেক বড় একটা পেইন। আমাদের যিনি আজকে এখানে সে জীবনের গল্প বললেন, একজন প্রবাসী বাঙালি, সিঙ্গাপুরে থাকেন ভদ্রলোক, রুবেল। আপনি সিঙ্গাপুরে ফিরে যাবেন কবে? চলে যাবো কিছুদিন। 1 বছরও আপনি তাকে ভুলতে পারেননি। বিয়ে হয়েছিল কত সালে? 2012 সেপ্টেম্বরে। 2012 সেপ্টেম্বরে। আর আজকে হচ্ছে 2014 অক্টোবর। তার মানে 2 বছর হয়ে গেল। ওকে প্রিয় শ্রোতা, কি বলার আছে বলুন? হয়তোবা আপনারা আপনাদের জায়গাটা থেকে মেয়েটাকে গালমন্দ করছেন, ওর ওয়াইফকে। ও কিন্তু অসম্ভব ভালোবাসে এখন পর্যন্ত। ওর ভাষায় সেটা হচ্ছে টুকটুকি এবং সুইটি, অনেক অনেক বেশি ভালোবাসে। সুতরাং আমরা ওই জায়গাটা থেকে আমরা কাউকে গালি দিব না, 1। আর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে ওর একটা বড় ভুলের জায়গা। এই ভুলের জায়গাটাতে যদি আমরা বলি যে হ্যাঁ, বিয়ে করার জায়গাটা, এই জায়গাটা হচ্ছে মানে মস্ত বড় রকম একটা ভুলের জায়গা। এটা অবশ্যই নিজ সিদ্ধান্ত নিয়ে এভাবে করাটা কোনোভাবেই উচিত ছিল না। এবং বিশ্বাসের জায়গা বলেন, আত্মবিশ্বাসের জায়গা বলেন, কমফোর্টের জায়গা বলেন, যে জায়গাটাই হোক না কেন, সেটা হচ্ছে দুজন দুজনের প্রতি অগাধ বিশ্বাস। দুনিয়া উল্টে গেলেও দুজন দুজনের হাত ছাড়বো না। এবং শেষ পর্যন্ত দুনিয়া উল্টে যায়নি, কিন্তু দুজন দুজনের জায়গাটা থেকে অনেক বেশি উল্টে গেছে। এইটাই হচ্ছে আমাদের আজকের হ্যালো 8920 সবচাইতে বড় লেসনের জায়গা। আমরা যখন একজন মানুষকে ভালোবাসি, তার জন্য জগৎ সংসার সবকিছু ছেড়ে দিয়ে তার হাতটা ধরি, কিন্তু সেই জগৎ সংসার যখন আমাদের মুখোমুখি হয়ে যায়, তখন সেই হাতটা কোনো না কোনোভাবে আমাদের হাতটা ফসকে যায়। এবং এই ফসকে যাওয়ার ঘটনা যে দুনিয়াতে হরহামেশাই ঘটছে আমাদের সমাজে, সেটার একটা বাস্তব উদাহরণ আমরা আজকে দেখলাম। গানে গানে একটা কথা আছে যে পিরিতি কাঁঠালের আটা, লাগলে জোড়া খসে না। এই কাঁঠালের আঠার মতো প্রেম আজকের এই সময় বা আজকের এই জগতে খুঁজে পাওয়া খুব দুষ্কর। এবং তারপরও সুপার গ্লু যেখানে কাজ করে না, সেখানে কাঁঠালের আটা কতটুকুই বা কাজ করবে। যাই হোক, একটা কথা বলার আছে যে আমরা যেন রুবেলের কাছ থেকে এই লেসনটা নেই, যে আমরা যারা এরকম সিদ্ধান্ত নিয়ে ফেলি, হ্যাঁ, বিয়ে শাদীর ক্ষেত্রে পরিবারকে দূরে রেখে, আইনকে দূরে রেখে, নিয়মকে দূরে রেখে, তারা ওই আইনের মুখোমুখি হলে, সামাজিকতার মুখোমুখি হলে, পরিবারের মুখোমুখি হলে কতটুকু নিজেরা ধকল সামলিয়ে উঠতে পারবো। এবং সেই সময়টাতে ওই কথাটা ঠিক থাকবে তো, যে হ্যাঁ, যাই হোক না কেন, যেটাই হোক না কেন, মরে যাবো তোমার জন্য, তবুও তোমাকে ছাড়বো না। কারণ আমরা দেখেছি ম্যাক্সিমাম টাইম পুলিশের কাছে গেলে বা আইনের কাছে গেলে শেষ পর্যন্ত পরিবারেরই পক্ষ নেয়, ওই ভালোবাসার মানুষের পক্ষ নেয়ার কথাটা মনে থাকে না, মাথায় থাকে না। হরহামেশা 2-1টা যে এক্সেপশনাল ঘটনা, তা কিন্তু না। এবার আপনি আপনার জায়গা থেকে আপনার জীবনের ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে নেবেন। এইরকম রূপে